ওয়াও ভাবি, এটা তোমার ছোট বোন নাকি? তোমার বোন তো দেখতেছি অনেক হট। এই কে তুই বলতো? তুই আমাকে হট বললি কেন? নিশা, তুই কিছু বলছিস না কেন? তোর সামনে আমার সঙ্গে বাজে ভাবে কথা বলতেছে। আরে আবির, তুই না সব সময় শুধু ফাজলামো করিস। নেহা কিন্তু ফাজলামো একদম পছন্দ করে না। আর নেহা, আবির হচ্ছে আমার দেবর। ও আমার চাচা শ্বশুরের ছেলে। ও একটু দুষ্টু, সব সময় শুধু দুষ্টামি করে। আর হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ও কিন্তু আমার ছোট বোন না, ও আমার বড় বোন। ও আমার থেকে 1 বছরের বড়, সেটা মাথায় রাখিস। নিশা, তুই ওকে বলে দে আমার সঙ্গে যাতে দুষ্টুমি না করে। আমার কিন্তু এগুলো পছন্দ না। পিচ্ছি একটা ছেলে আমার সঙ্গে দুষ্টুমি করবে, এটা মেনে নেব না। নেহা হচ্ছে নিশার বড় বোন। আবির সেটা জানতো না। আবির না জেনে নেহার সঙ্গে দুষ্টুমি করছিল, কিন্তু নেহা এটার জন্য অনেক রেগে যায়। আবার যখন শুনতে পারে যে নেহা নিশার থেকে বড়, তখন সে অবাক হয়ে যায়। কি বলো ভাবি? তোমার বোনকে তো দেখে মনে হয় না যে তোমার থেকে বয়সে বড়। আমি তো মনে করেছি তোমার থেকে বয়সে ছোট হবে। আমি আর ও একসাথেই বড় হয়েছি, কিন্তু তোমার চাচাতো ভাই তো বিয়ের সময় গিয়ে আমাকে পছন্দ করে, সেজন্য আব্বু আম্মু বাধ্য হয়ে আমার সঙ্গে বিয়ে দেয়। নিশার কথা শুনে আবির উচ্চ স্বরে হাসতে লাগলো। এটা দেখে নেহা আরও রেগে যায়। নিশা আবিরকে বলতে লাগলো, কি ব্যাপার আবির, তুই এরকম ভাবে হাসছিস কেন? বুঝলাম না তো। না, আমি ভাবতেছি যে বড় বোনকে পছন্দ না করে ছোট বোনকে পছন্দ করেছে। ওনার চেহারা তো আসলে অতটা খারাপ না। দেখ, ফাজলামি করার কিন্তু একটা সীমা আছে। তুই কিন্তু সীমা অতিক্রম করতেছিস। আমি কিন্তু তোর খবর করে ছাড়বো। আচ্ছা, অনেক হয়েছে, এখন তোরা একটু চুপ থাকতো। নেহা, তুই রুমে গিয়ে বস, আমি তোর জন্য নাস্তা রেডি করতেছি। নেহা রান্নাঘর থেকে বের হয়ে রুমের দিকে যাচ্ছিল। এর মধ্যে হঠাৎ আবির কোথা থেকে এসে নেহাকে গালে কিস করে দৌড় দেয়। নেহা অনেক রেগে যায়, কিন্তু সেই কথাটা তার বোন নিশাকে বলে না। কিছুক্ষণ পরে আবার আবির নেহার রুমে যায়। কি ব্যাপার? তুই আবার আমার রুমে এসেছিস? তোকে কিন্তু আমি খুন করে ফেলবো। তুই আমাকে কিস করলি কেন? কেন? একটা কিস করলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? কেন? আমি তোর গার্লফ্রেন্ড হই নাকি যে তুই আমাকে কিস করবি? আর তুই হচ্ছিস আমার থেকে জুনিয়র। তোকে দেখে মনে হচ্ছে তুই আমাকে লাইন মারার চেষ্টা করতেছিস। আমি আবার আপনাকে লাইন মারবো? ফাইজলামো করে একটা কিস করেছি। আমার চয়েস এতটা খারাপ না যে আপনাকে লাইন মারবো আমি। তার মানে আমার চেহারা কি এতই খারাপ নাকি যে আমাকে নিয়ে তুই মশকরা করতেছিস? আপনি ভুল ভাবছেন। আমি তো সেটা বলিনি। আপনি সব সময় সিরিয়াস হয়ে যান কেন? আপনার সঙ্গে কি একটু ইয়ার্কি করা যাবে না? না, আমার সঙ্গে ইয়ার্কি করা যাবে না। আমি কি তোর বেআইন লাগি নাকি যে তুই আমার সঙ্গে ইয়ার্কি করবি? আমি তোর থেকে বয়সে বড়। আমাকে সম্মান দিয়ে কথা বলবি। ও আচ্ছা, ঠিক আছে আপু, আজকে থেকে আপনাদের সম্মান দিয়ে কথা বলবো। আপনি তো আমার দাদির বয়সী। আবির কথাটা বলতেই নেহা তেলে বেগুনে জ্বলে উঠল। দুইজন মিলে ঝগড়া শুরু করে দিল। তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করছিল। এর মধ্যে রুমে প্রবেশ করে নেহার বোন নিশা। আবার শুরু হয়ে গেছে তোদের ঝগড়া? আর আবির, তোকে আমি কতবার নিষেধ করলাম, আশা করি নেহার সঙ্গে ঝামেলা করিস না, তারপরও কেন ওকে চালাচ্ছিস বলতো? ভাবি, আমি তো তোমার বোনকে কিছুই বলি নাই। উনি তো এমনি এমনি রেগে যাচ্ছে। আমি একটু ইয়ার্কি করতেছি, উনি সিরিয়াস হয়ে যাচ্ছে। তোকে তো বললাম যে ও ইয়ার্কি পছন্দ করে না, তারপরও কেন ওর সঙ্গে ইয়ার্কি করতে যাস? দুইজনে বস, খাওয়া দাওয়া করিনি। আমি এই বদমাইশ ছেলের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করবো না। আমাকে একা একা খেতে দে। দেখ নেহা, এখন কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ও তোর দুলা ভাইয়ের চাচাতো ভাই হয়, একটু সম্মান কর। তোর ভাই যদি এসে শুনতে পারে তাহলে কিন্তু তোকে খারাপ ভাববে। নেহা ওর বোনের কথা শুনে চুপ হয়ে গেল। এর মধ্যেই রুমে এসে উপস্থিত হয়ে গেল আবিরের চাচাতো ভাই ফাহিম। ফাহিম এসে দেখে রুমের মধ্যে শুধু কথা কাটাকাটি চলছিল। ফাহিম এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার? রুমের মধ্যে এত ঝামেলা কিসের, কি হয়েছে? আর বইলো না, তোমার ভাই আর আমার বোন দুজন মিলে শুধু ঝামেলা করতেছে। ওদের মধ্যে শুধু ঝগড়া লাগতেছে। কি যে একটা জ্বালা হয়ে গেছে। কি ব্যাপার আবির, তুই এরকম জ্বালাচ্ছিস কেন আপুকে? তুই তো জানিস উনি একটু রাগী বেশি।
তারপরও তুই বুঝিস না কিছু। বিশ্বাস কর ফাহিম, উনি এমনিতেই রেগে যাচ্ছে। আমি একটু ইয়ার্কি করতেছি, উনি আমার উপর রেগে যাচ্ছে। আমার এমন মনে হচ্ছে যে আমি গরম তেলের উপর যেন পানি ছিটা দিচ্ছি। আচ্ছা অনেক হয়েছে, এখন খাওয়া দাওয়াটা শেষ করে নে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে। অনেক কথা গল্প করতে করতে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে ফাহিম বলে উঠল, অনেক বেলা হয়ে গেছে, নেহাবু আপনিও খাওয়া দাওয়া শেষ করে নিন। আবির, তুই কি আজকে ফ্রি আছিস? একটু মার্কেটে যাওয়া জরুরি ছিল। আপু কি এখনো কিছুই কিনে দেওয়া হয়নি? তুই সঙ্গে গেলে একটু ভালো হতো, তোর তো অনেক পরিচয় দোকান আছে। হ্যাঁ, সমস্যা নাই, কখন যাবি বল, আমি রেডি হয়ে আসতেছি, চিন্তা করিস না। সব থেকে সাশ্রয়ীভাবে তোকে কিনে দেওয়ার চেষ্টা করব। আর যাকে সঙ্গে নিয়ে যাচ্ছিস উনি তো আস্ত একটা পারমাণবিক বোম, কথায় কথায় ফেটে ওঠে। দেখছো তো ভাইয়া, ও শুধু আমার সঙ্গে লাগতে আসে। আমার সঙ্গে ঝগড়া না করলে যেন ওর পেটের ভাত হজম হচ্ছে না। আচ্ছা তোকে আমি বললাম না যে ওনার সঙ্গে এরকম করিস না, তারপরও কেন যে ওনার সঙ্গে লাগতে যাস? আচ্ছা যাই হোক, তাহলে তুই রেডি হয়ে আয়, আমি রেডি হচ্ছি। তোর ভাবিকে সঙ্গে নিব না, আমরা 3 জনে যাব। না না, এটা তো হবে না, ভাবি কেউ নিয়ে যেতে হবে। আমরা একা একা কেন যাব? ভাবি বাসায় শুধু শুধু বসে থেকে কি করবে আমাদের সঙ্গে, যা ওনার ভালো লাগবে। আবিরের কথা শুনে ফাহিম মুচকি হেসে দিয়ে নিশাকে বলল, যাবে নাকি তুমি? নিশা আর কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে জামা কাপড় বের করে রেডি হতে শুরু করলো। এদিকে আবিরও বাসায় গিয়ে রেডি হয়ে চলে আসলো। সবার রেডি হওয়া শেষ হলে সবাই মার্কেটের উদ্দেশ্যে বের হয়ে গেল। এটা কি আপনার পছন্দ হয়? আমার পছন্দ হয়েছে, দেখো তো নিশা তোমার পছন্দ হয় কিনা। কাপড়টা তো অনেক সুন্দর। তোর চয়েস এত খারাপ কেন রে? এটা কোনো শাড়ি হলো? ফালতু একটা শাড়ি, তুই রাখ, আমি চয়েস করতেছি। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে টাকা কি কি লাগে তুই কিনে দিতে থাক, আমি আর তোর ভাবি একটু অন্য দোকানে যাব। তোরা কেনাকাটা করতে থাক, আমি ফোন দিচ্ছি তোদের। এই কথা বলে ফাহিম নিশাকে নিয়ে বের হয়ে গেল অন্য দোকানে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু নেহার আবিরের সঙ্গে থাকতে বিরক্ত লাগছিল। নেহা আবিরকে একটু সহ্য করতে পারত না। নিশা ফাহিমকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি না বললে অন্য একটা দোকানে যাবে আমাকে নিয়ে? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর ওখানে যে নিহাকে আবিরের সঙ্গে রেখে আসলে, ওদের দুজনের মধ্যে তো এমনিতেই সবসময় ঝগড়া লেগে থাকে। তারপর আবার আবিরকে চয়েস করতে বললে, কি যে হয় কে জানে। এমনিতে তো তোমাকে মাথা মোটা বলি না, আমি যেটা করেছি অবশ্যই সেটার পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে। এর মধ্যে আবার রহস্য কোথা থেকে আসলো? তোমার কথা কিন্তু আমার সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, ক্লিয়ার করে বলো তো। আসলে তোমার বোন নেহাকে দেখে আবিরের আব্বু আম্মুর অনেক পছন্দ হয়েছে। নেহাকে তারা তাদের ঘরের বউ করে নিতে চায়, সেজন্যই ওদেরকে আমি এক করার চেষ্টা করতেছি। ওদের দুজনের মধ্যে ভালোবাসা জন্ম নিলেই ওদের বিয়েটা ফাইনাল করা যায়। কি বলতেছো এগুলো? আমাকে তো কিছুই বললে না। তোমার চাচি আম্মা তো আমাকে কিছু বললো না। তলে তলে তাহলে এগুলো চলতেছে। কিন্তু নেহা কি রাজি হবে? তোমার কি মনে হয়? দেখা যাক কি হয়, কিন্তু যদিও পছন্দ করে একটু সময় লাগবে, এত দ্রুত তো আর কিছু হবে না। আবিরের আব্বু আম্মুর কথা যে সময় লাগুক, কিন্তু ওদের দুজনকে আগে এক করতে হবে, তারপরে ওরা বিয়ের বিষয়ে কথা বলবে। তোমাদের পরিবারের সঙ্গে এর আগে বলবে না। কিন্তু তুমি তো জানোই ওরা দুজন একজন আরেকজনকে একটু দেখতে পারে না। সব সময় ওদের মধ্যে ঝগড়া লেগে থাকে। তাহলে ওদের মধ্যে প্রেম ভালোবাসা এগুলো কি আদৌ হবে? আবার পরে সব পরিশ্রম বিফলে যেন না যায়, দেখো। কিন্তু তুমি যদি বলো আমি নেহাকে এই বিষয়গুলো ক্লিয়ার করে বলতে পারি, তাহলে হয়তো ওর মন একটু হলেও নরম হতে পারে। না না, এরকম কিছু করা যাবে না। তুমি কিছু বোঝো না নাকি? আমি তো প্রথমে বললাম ওরা দুজন দুজনকে নিজেদের মতো করে ভালোবাসুক, চিনুক জানুক, তবেই তো ওদের সম্পর্ক ভালো হবে। আর এভাবে বললে তো ঝামেলা হয়ে যেতে পারে। ফাহিমের এরকম ধুরন্ধর বুদ্ধি দেখে নিশা অবাক হয়ে গেল। তারা দুজন এই বিষয়টা নিয়ে অনেক হাসাহাসি করছিল। এর মধ্যে নিশা ফুচকা দেখে ফুচকা খাওয়ার বায়না করতে লাগলো। ফাহিমও আর কিছু না বলে নিশাকে ফুচকা খাওয়াতে নিয়ে গেল। এদিকে আবির নেহাকে বলছিল, আচ্ছা, এই শাড়িটা আপনার কেমন লাগে? আমার মনে হচ্ছে এই শাড়িটা আপনি পরলে অনেক সুন্দর, হট লাগবে। তুই আবার শুরু করলি? তোর কি লজ্জা শরম নাই নাকি? আর আমার মতো সিনিয়র একটা মেয়েকে
তুই হট বলতেছিস? তোর ভয় হয় না? ভয় হবে কেন? আপনি এমনভাবে বলতেছেন মনে হচ্ছে আপনাকে আমি AK-47 দিয়ে গুলি করেছি। তাদের মধ্যে আবার নতুন করে ঝগড়া শুরু হয়ে গেল। সেই শোরুমের লোকজন তাদের দিকে তাকিয়ে হাসছিল। এটা আবির খেয়াল করে নেহাকে বলে, একটু আস্তে আস্তে কথা বলুন। দেখতেছেন না আশেপাশের মানুষ আমাদের দিকে তাকিয়ে হাসাহাসি করতেছে? তারা আমাদের ব্যবহারের জন্য হয়তো বিরক্ত অনুভব করতেছে। আমি কি ইচ্ছে করে চেঁচামেচি করতেছি নাকি? তুই আমাকে জ্বালাচ্ছিস কেন? তুই যদি আমাকে না জ্বালাতি তাহলে কি আমি এরকম চেঁচামেচি করতাম নাকি? আচ্ছা বাবা, ঠিক আছে, আমারই ভুল হয়েছে। এখন দেখুন তো এই শাড়িটা আপনার পছন্দ হয় কি না? আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। শুধু আমার পছন্দ হয়নি, আপনি যদি এই শাড়িটা পরেন তাহলে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগবে। ছেলেরা দেখলেই পাগল হয়ে যাবে। আমার কোনো ছেলেকে পাগল করার দরকার নেই। আমি চাই না আমার পড়ুক। আর তুই এসব অহেতুক কথা বাদ দিয়ে মার্কেট করার বিষয়ে মনোযোগী হ একটু। আবির আর কোনো কথা না বলে নেহাকে একের পর এক শাড়ি দেখাতে লাগলো। কিন্তু নেহার কোনো শাড়ি পছন্দ হচ্ছিল না। কিন্তু আবির যে শাড়িটা দেখিয়েছিল সেটা নেহার পছন্দ হয়েছে, কিন্তু সে মুখ ফুটে বলছে না। কারণ আবিরের পছন্দ করা শাড়ি যদি সে কেনে তাহলে আবির তাকে আবারও ট্রল করতে পারে। সে ভয়ে নেহা কিছু বলতেছিল না। কিন্তু নেহার এই অবস্থা দেখে আবির বোঝা যায় যে নেহার তার পছন্দ করা শাড়িটি পছন্দ হয়ে গেছে। আবির বলল, আচ্ছা, শুধু কি শাড়ি কিনবেন নাকি আরও কিছু কিনবেন? না, আমি আপনাকে তো বললাম এই শাড়িটা আপনাকে খুব মানাবে, আপনি এটাই কিনে নিন না প্লিজ। আবিরের এরকম নরম সুরের রিকোয়েস্ট নেহার মনে দাগ কেটে দেয়। নেহাও আর কোনো কিছু না বলে সেই শাড়িটাই পছন্দ করে কিনে নেয়। এটা দেখে আবির অনেক খুশি হয়। আবির নেহাকে নিয়ে কসমেটিক্সের দোকানে গেল। সেখানে গিয়েও একে একে অনেক কিছু পছন্দ করে কিনে দেয়। তারপরে আবিরকে নিয়ে থ্রি পিসের দোকানে গিয়ে আবিরের পছন্দ মতো সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কিনে দেয়। তখনই নেহা বলে ওঠে, তো অনেক হলো, আমার আর ভালো লাগতেছে না। আমার তো সব কেনাকাটা করা শেষ। এখন আমাকে একটু না থাক। কি হলো? কথা বলতে বলতে এভাবে থেমে গেলেন কেন? কি বলতে চান বলেন? আপনার কি আরও কিছু কেনা বাকি আছে? আচ্ছা, আপনার তো মনে হয় এখন গরম লাগতেছে। তাহলে চলুন আপনাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াই। আপনি কি খাবেন বলেন? এরকম ইয়ে মানে করতেছেন কেন? আপনি যেটা খেতে চান আমাকে বললে আমি সেটা আপনাকে কিনে দিব। লজ্জা পাওয়ার কিছুই নেই তো। নেহা তখন বলে ওঠে সে আইসক্রিম আর চকলেট খাবে। আবির কথা মতো তাকে চকলেট আর আইসক্রিম কিনে দেয় আর দাঁড়িয়ে নেহার চকলেট খাওয়া দেখছিল। নেহা চকলেট খাওয়ার সময় তার ঠোঁটের উপরে চকলেট লেগে যায়। আবির সেটা হাত দিয়ে মুছে দিলে নেহা চমকে ওঠে। দূরে দাঁড়িয়ে তাদের এই কাণ্ড কারখানা দেখছিল ফাহিম আর নিশা। ফাহিম আনন্দিত হয়ে বলতে লাগলো, দেখছো তো নিশা, আমার কথাটা কাজে লেগে গেল। ওরা একটু হলেও একে অপরের কাছে আসার চেষ্টা করতেছে। যাই হোক, আজকে যেটা হলো এটাই অনেক কিছু। আমি তো ভেবেছিলাম এরকম কিছুই হবে না। আসলেই তো, আমি তো বিশ্বাসই করতে পারিনি যে এত অল্প সময়ে নেহার সঙ্গে আবিরের বন্ধুত্ব হয়ে যাবে। কিন্তু দেখো, ওদের দুজনকে কিন্তু অনেক মানিয়েছে। এখন ওরা দুজন এটা মেনে নিলেই হয়ে যায়, কিন্তু নেহা মানলে হয়। চিন্তা করো না, মেনে নেবে, কিন্তু একটু সময় দিতে হবে। ওদের এত তাড়াহুড়ো করা ঠিক না। বেশি তাড়াহুড়ো করতে গেলে হিতে তো আবার বিপরীত হয়ে যেতে পারে। ফাহিম আর নেশা দূর থেকে দাঁড়িয়ে তারা নেহার কাণ্ড কারখানা দেখছিল আর মজা নিচ্ছিল। নেহা মনে তৃপ্তি নিয়ে চকলেট শেষ করে আইসক্রিম শেষ করে আবার আইসক্রিমের দিকে তাকিয়েছিল। তখনই আবির জিজ্ঞেস করে, এই যে ভাইয়া, আপনি একটা কাজ করেন তো, আপনি 5টা চকলেট দিন আর 5টা আইসক্রিম দিন, আর এটা একটা ছোট পলিতে দিবেন। বাসায় নিয়ে যেতে হবে তো। কি যে বলেন না, আমার আবার গার্লফ্রেন্ড? আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আরে আইসক্রিম আর চকলেট আমি আপনার জন্যই কিনতেছি, আপনি বাসায় গিয়ে খাবেন। আরে আমি খেয়েছি তো, আবার কেন কিনবি? শুধু শুধু টাকাগুলো নষ্ট করতেছিস। আমি আর খাবো না, এগুলো রেখে দে তুই। আমি অনেক ভালো করে জানি যে মেয়েদের আইসক্রিম আর চকলেট কত পছন্দের হয়। আপনি আরও আইসক্রিম আর চকলেট খেতে চান, এটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। নেম, আর না কইরেন না। তোর গার্লফ্রেন্ড নেই, তাহলে তুই কিভাবে জানলি যে মেয়েদের আইসক্রিম অনেক পছন্দ?
নেহার কথা শুনে আবির মুচকি মুচকি হাসছিল। তখনই নেহা জিজ্ঞেস করে, কি ব্যাপার? আমার প্রশ্ন শুনে তুই হাসতেছিস কেন? আমি তো সত্যি কথাই বলতেছি। নেন, আর না কইরেন না। তো আমি আবার কখন বললাম যে আপনি মিথ্যা বলতেছেন? আমি এই জন্যই জানি যে মেয়েদের আইসক্রিম চকলেট পছন্দ, কারণ আমার ঘরে ছোট বোন আছে। আমি বাসায় যাওয়ার আগে প্রতিদিনের জন্য আইসক্রিম চকলেট নিয়ে যাই, তা না হলে মন খারাপ করে বসে থাকে। ও আচ্ছা, এই ব্যাপার। আমি ভাবছি অন্য কিছু। আমার কথা শুনে তুই আবার কিছু মনে করিস না। আমি তোর সঙ্গে ফান করেছি, কিন্তু তোর যে ঘরে বোন আছে সেটা আমি জানতাম না, কিন্তু এখন তো জেনে গেলাম। তারা দুজনেই ভাবে কথা বলছিল আর আড্ডা দিচ্ছিল। এর মধ্যেই নিশা আর ফাহিম সেখানে চলে আসে। তারা সবাই মিলে একটা সিএনজি নিয়ে বাসার দিকে চলে গেল। আবির গোসল দেওয়ার জন্য তার বাসার দিকে চলে গেল। নেহা তাকে জিজ্ঞেস করতে গিয়েও করল না, লজ্জায় সবাই বাসায় চলে গেল। কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরও আবিরের কোনো দেখা নেই। এদিকে নেহার মন আবিরকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়ছিল, কিন্তু সেই কথা কাউকে বলতে পারছিল না। সে আর সহ্য করতে না পেরে নিশাকে জিজ্ঞেস করে, আচ্ছা, আবির ছেলেটাকে আর দেখতেছি না, ও কোথায় গেছে? নাকি আগে সারাদিন আমাকে জ্বালাতো কিন্তু এখন ওর কোনো খোঁজ খবর নেই? গেছে হয়তো কোনো কাজে। আমি তো শুনেছিলাম ওর বোনের বাড়ি যাওয়ার কথা। ওর আম্মু নাকি কিছু একটা পাঠিয়েছে ওর বোনের জন্য, সেখানেই হয়তো গেছে। নিশার মুখে কথাটা শুনে নেহা মন খারাপ করে রুমের মধ্যে গিয়ে শুয়ে পড়ল। এভাবেই 3 দিন কেটে যায়, কিন্তু নেহার সময় কোনোভাবে কাটতেই হঠাৎ বেলা 11টার সময় তার কানে ভেসে আসে আবিরের কথা। আবিরের কথা শুনে দৌড় দিয়ে দরজা দিয়ে উকি দিয়ে দেখে আবির এসেছে। আবির নেহার দিকে তাকিয়ে মুচকি হেসে দিল। এটা দেখে নেহা লজ্জায় আবার রুমের মধ্যে গিয়ে বসে পড়ল। আবির ধীরে ধীরে নেহার রুমে প্রবেশ করলো। নেহাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? কি হ্যাঁ, কি অবস্থা আপনার? আপনি কি আমাকে খুঁজেছেন? আপনি কি আমাকে অনেক মিস করেছেন নাকি? কিছুই না, আমি তো এরকম কিছুই বলিনি। আর আমি তোকে কেন মিস করব? তুই কি আমার বয়ফ্রেন্ড নাকি? কিন্তু আমাকে তো নিশা ভাবি বলল আপনি নাকি আমার কথা জিজ্ঞেস করেছেন ওনার কাছে। আমি আসার সঙ্গে সঙ্গেই তো নিশা ভাবি আমাকে বলল, কিন্তু আপনি এভাবে অস্বীকার করতেছেন কেন? সত্যিটা বললে কি হয়? হ্যাঁ, আবিরের কথা শুনে নেহা লজ্জায় পড়ে যায়। নেহা কোনো কিছু বলতে পারছিল না। সে ভাবতে শুরু করে আবিরের কথার কি জবাব দেবে। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। আবিরকে বলে, এরকম কিছুই না। আর আমি তোকে কেন মিস করব? আমি আসলে তোদের এলাকাটা একটু ঘুরে দেখতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়ার আর সময় নেই, তাই ভাবলাম তোকে নিয়ে একটু এলাকাটা ঘুরে দেখব। সেই জন্যই নিশাকে জিজ্ঞেস করেছিলাম। ও আচ্ছা, এ কথা। আমি আরও ভাবলাম হয়তো আমাকে প্রপোজ করবেন, ভালোবাসার কথা বলবেন। এখন দেখতেছি আমার পকেট খালি করার ধান্দায় আপনি। তুই হঠাৎ এমন কথা বললি কেন? আমি তোর পকেট খালি করব কেন? যা, তোর সঙ্গে কোথাও ঘুরতে যাব আমি। তুই আমাকে খোটা দিচ্ছিস সেই দিন কয়েকটা আইসক্রিম খেয়েছি বলে। এই কথা বলি না, আর কখনোই তোর টাকায় কিছু খাবো না। এই জন্যই আমার মেয়ে মানুষকে পছন্দ হয় না। বললাম একটা, বানিয়ে ফেললো হাজারটা। আরে আপনার সঙ্গে কি আমি একটু ইয়ার্কি করতে পারবো না নাকি? ফাইজলামি করে বলেছি, এটার জন্য তো সিরিয়াস হওয়ার কি আছে? ও আচ্ছা, এই কথা। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে আমাকে কখন ঘুরতে নিয়ে যাবি বল? তোদের এলাকাটা নাকি অনেক সুন্দর, আমি একটু ঘুরে দেখতে চাই। সুন্দর মানে? আপনি যেমন আমার প্রেমে পড়ে গেছেন, তেমন এই গ্রামের প্রেমে পড়ে যেতে বাধ্য হবে। আর রফিক চাচার বানানো সিঙ্গারা যদি আপনি খান, তাহলে আপনি আর এই গ্রাম থেকে যেতে চাইবেন না। আর একটু কারেকশন কর, আমি তোর প্রেমে পড়ে যাইনি, এটা উল্টো হবে। তুই হয়তো আমার প্রেমে পড়ে গেছিস। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। কিন্তু আপনাকে আজকে সব জায়গায় ঘুরিয়ে রফিক চাচার দোকানে নিয়ে সিঙ্গারা খাওয়াবো। তখন বুঝতে পারবেন সিঙ্গারার মজা কাকে বলে। আবির তাকে রেডি হতে বলে। সেও তার বাসায় গেল রেডি হতে। এদিকে নেহার লজ্জা করছে আবিরের সঙ্গে ঘুরতে যেতে, কারণ তার বোন নেশা আর তার দুলাভাই যদি কিছু মনে করেন বা মাইন্ড করেন তখন কি হবে। সে ভয়ে ভয়ে গিয়ে তার বোনকে জিজ্ঞাসা করলে তার বোন হেসে বলে, আরে ঘুরতে যাবি, এটা তো সমস্যার কি আছে, যা আবিরের সাথে ঘুরে আয়। তার বোনের কথা শুনে সে অবাক হয়ে যায়, কিন্তু সে আর এত কিছু না ভেবে রেডি হয়ে আবিরের জন্য বারান্দায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর
আবির আসলে সে ওর সঙ্গে ঘুরতে বের হয়ে যায়। আসলে তো তোদের গ্রামটা অনেক সুন্দর। কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে রাস্তার পাশ দিয়ে, দেখলেই মনটা জড়িয়ে যায়। আমার আর শহরের মধ্যে থাকতে ভালো লাগে না। তাহলে আমার ঘরের বউ হয়ে আসলে তো হয় সব সময় এই গ্রামে থাকতে পারবেন, সুন্দর উপভোগ করতে পারবেন, কিন্তু আপনি তো এটা বোঝেনই না। কি বললি তুই? আর একবার বল, আমি শুনতে পাইনি। আরে কিছু না, কি থেকে কি শুনেন, আমি তো কিছুই বলিনি। ও আচ্ছা, তাই বল। কিন্তু আসলে তোর গ্রামটা এত সুন্দর ভাবতে পারিনি। আবির নেহাকে ঘুরিয়ে ঘুরিয়ে তাদের গ্রাম দেখাচ্ছিল। এর মধ্যে থেকে দৌড়ে দৌড়ে তার বন্ধু কোথা থেকে যেন চলে আসে। তার বন্ধু এসে জিজ্ঞেস করতে লাগলো আবিরকে। কি ব্যাপার বন্ধু, ইনিকে? তুই মেয়ে মানুষ নিয়ে গ্রামের মধ্যে দিয়ে ঘুরতেছিস, ব্যাপারটা কি বন্ধু? এনার সঙ্গে তোর নাকি বিয়ে ঠিক হয়েছে? তোর মুখে যা আসে সেটাই বলে যাস, আগে তো ভালোভাবে শুনবি যে উনিকে, তা না করে সরাসরি এসে বউ বানিয়ে ফেললি। সরি বন্ধু, আমি বুঝতে পারিনি। আসলে তোর অনেক দিন হলো বিয়ের কথা চলতেছে, তো আমি ভাবলাম তোর হয়তো বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু আমি আসলে বুঝতে পারিনি যে এটা অন্য কেউ। কিন্তু আসলে এটা কি কি হয় তোর সম্পর্কে? আরে এটা হচ্ছে ফাহিমের বউয়ের বোন, আজকে প্রথম আসলো আমাদের গ্রামে। ও আচ্ছা, সেজন্যই তো বলি চিনতে পারতেছি না কেন। এখন বুঝতে পারলাম কেন চিনি নাই। তাহলে আমাকেও সঙ্গে নিয়ে চল, আমিও তোদের সঙ্গে একটু ঘুরি। আবির তার বন্ধুর কথা শুনে একটু রেগে যায়, কিন্তু সেটা প্রকাশ না করে সে এদিকে নেহাকেও শাকিলের কথা শুনে একটু বিব্রত বোধ করে। অপরিচিত মানুষের সঙ্গে সে ঘুরতে পছন্দ করে না। আবির এটা হাড়ে হাড়ে বুঝতে পারছিল, তাই কোনোভাবে শাকিলকে সরিয়ে দিতে চাচ্ছিল। তাই তাকে দূরের দিকে নিয়ে এসে বলতে লাগলো। আচ্ছা, তোর মাথায় কি বুদ্ধি জ্ঞান কিছুই নাই নাকি? একটা অপরিচিত মেয়ের সামনে বলতেছিস তুই আমার সঙ্গে ঘুরবি? উনি কি তোকে চেনে নাকি যে তুই আমাদের সঙ্গে ঘুরবি? হাই বন্ধু, তুই রেগে যাচ্ছিস কেন? আমি তো খারাপ কিছু বলিনি। আরে শালা, আমি তো সবই বুঝতে পারতেছি, কিন্তু তুই যদি আমাদের সঙ্গে থাকিস তাহলে উনি কমফোর্ট ফিল করবেন না। ম্যানার বলে তো একটা বিষয় আছে নাকি? এখন আর কোনো ধান্দা করার চেষ্টা করিস না বন্ধু। তোর সঙ্গে আমি পরে দেখা করতেছি, ওনাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। বন্ধু, আমি সবই বুঝতে পারতেছি কি জন্য তুই আমাকে সঙ্গে নিচ্ছিস না। ঠিক আছে, আর বেশি কিছু বললাম না, শুধু দাওয়াতটা যেন পাই, তা না হলে তোর খবর আছে কিন্তু। আর এত জোরে জোরে বলতেছিস কেন? উনি সব শুনে ফেলবে। পাগল নাকি তুই? কথাগুলো বলে তার বন্ধু শাকিল সেখান থেকে দ্রুত চলে যায়। আবির তখন আবার নেহার পাশে যায়। নেহা আবিরকে জিজ্ঞেস করে। আছে, ওই ছেলেটা কিসের বিয়ের কথা বলতেছে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কার বিয়ে? আরে আপনিও না ওর কথা নিয়ে পড়ে আছেন। ও শালা আমার বন্ধু, আর বন্ধুরা কেমন হয় জানেনই তো। আপনি শুধু এলোমেলো কথা। আপনি চলুন তো। ভালো হয়েছে ওনাকে সরিয়ে দিতেছিস, তা না হলে আমার বিরক্ত লাগতো। অপরিচিত মানুষদের সঙ্গে আমি চলাফেরা করতে পছন্দ করি না। তারা দুজন আবার আগের মতোই হাঁটাহাঁটি করছিল, কথা বলছিল। একে অপরের সঙ্গে তারা দুজন অনেক হাসি খুশিভাবে আড্ডা দিচ্ছিল। আড্ডা দিতে দিতে ঘুরতেছিল। সেই ফেমাস সিঙ্গারাওয়ালা রফিক চাচার দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। আবির বলতে লাগলো। আপনাকে বলেছিলাম না আমাদের গ্রামের বিখ্যাত সিঙ্গারা তৈরি হয় এই রফিক চাচার দোকানে। ও আচ্ছা, উনি এত ফেমাস কেন? ওনার হাতে কি জাদু আছে নাকি? এগুলো কথা বাদ দিন, আগে আপনি বলুন সিঙ্গারা খাবেন নাকি? এটা কোনো জিজ্ঞাসা করার মতো কথা হলো? আমি কেন সিঙ্গারা খাবো না? যখন থেকে শুনেছি উনি অনেক ভালো সিঙ্গারা বানান, আমি তো খাওয়ার জন্য রেডি হয়ে আছি। ও আচ্ছা কথা, আপনি এখানে একটু দাঁড়ান, আমি গিয়ে নিয়ে আসতেছি। আবির সিঙ্গারা নিতেই সে দোকানে চলে যায়। নেহা দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রামের পরিবেশ দেখছিল। আরও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। শহরের এই পরিবেশ থেকে গ্রামের পরিবেশে এসে নিজেকে অনেক সচ্ছল মনে হচ্ছে তার। কিছুক্ষণ পরই আবির সিঙ্গারা নিয়ে এসে তার হাতে দেয়। কি কেমন মজা লাগতেছে? বললেন না তো কিছু, শুধু খেয়ে যাচ্ছেন। আগে তো আমাকে খাবার দাবারটা করতে দে। মজা লাগতেছে জন্যই তো শুধু খেয়েই যাচ্ছি। তুই আমার জন্য আর কয়েকটা নিয়ে আসতে পারবি? আরে আশ্চর্য ব্যাপার, আপনি যতক্ষণ খেতে পারেন ততক্ষণ খান, সমস্যা নেই। প্রয়োজন হলে বাসার জন্য নিয়ে যাবেন। আমি তাহলে
একটা পার্সেল আর কয়েকটা নিয়ে আসতেছি সঙ্গে করে। আবির নেহাকে আরও কয়েকটা সিঙ্গারা দিয়ে তার জন্য একটা পার্সেল নিয়ে আসে। তাদের ঘোরা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে চলে গেল। বাসায় গিয়ে নেহার বোন নিশা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এত ঘুরতে হয়? সে কখন বের হয়েছিস? সন্ধে হয়ে আসলো মাত্র। আর কি নিয়ে এসেছো এটা? তোমাদের এখানে নাকি রফিক চাচার সিঙ্গারা অনেক ফেমাস, সেখানে গিয়ে অনেক সিঙ্গারা খেয়েছি। পাশাপাশি আবির আমাকে বাসার জন্য দিয়ে দিয়েছে তোমাদের সঙ্গে খাওয়ার জন্য। যে আবিরকে তুই সহ্য করতে পারতি না, সে আবিরের সঙ্গে এত ঘোরাঘুরি করতেছিস, কারণটা কি? ভেতরে ভেতরে কিছু চলছে না তো আবার? কি যে বলিস না তুই, যা মুখে আসে তাই বলে যাস। একটু ঘুরলেই কি নিজেদের মধ্যে কিছু হয়ে যায় নাকি? না, বলা যায় না। কয়েকদিন ধরে দেখতেছি আবিরের সঙ্গে অনেক বেশি ঘোরাঘুরি হচ্ছে, সেজন্যই হয়তো নিশার একটু সন্দেহ লেগেছে। নেহা মুচকি হেসে রুমের মধ্যে চলে গেল। তখনই নেশা আর শাকিল বুঝতে পারে নেহা একটু একটু পছন্দ করতে শুরু করেছে আবিরকে। তারা বিষয়টা নিয়ে অনেক হ্যাপি। তারা আরও বেশি আগ্রহী হয়ে বসে আছে যে কবে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে, তারা একে অপরকে প্রপোজ করবে। এটা এখন মুখ্য বিষয় হয়ে উঠেছে। নেহা রাত্রে আর কোনো কিছু খায় না, না খেয়ে এসে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখে আবির রান্নাঘরে বসে আছে, নিশার সঙ্গে আড্ডা দিচ্ছে। নেহাও সেখানে চলে যায়। কি ব্যাপার, অনেক আড্ডা হচ্ছে এখানে দেখতেছি, আমাকে তো একটু ডাকলে না? দেখলাম আপনি ঘুমাচ্ছেন, সেজন্য আর আপনাকে ডিস্টার্ব করিনি, তাই আমি আর ভাবি মিলেই আড্ডা দিচ্ছি। আমি তো তোকে কিছু বলিনি, আমি বলেছি নিশাকে, তুই উত্তর দিচ্ছিস কেন? কি ব্যাপার নেহা, এখন তো তোদের মধ্যে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে উঠেছে। এখন তুই আপনি না করে তুমি করে কথা বললেই তো পারিস। এটা কেমন দেখায় না? আমিও তো সেই কথাই বলি ভাবি, কিন্তু তোমার বোন শুনলে তো। তুই এর মধ্যে কথা বলিস কেন? আবার বলতেছিস? আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি করেই বলবো। আচ্ছা আবির, আমার ফোনে একটা প্রবলেম হয়েছে, ফোনটা একটু দেখে দিবে? কথা বলে আবিরকে ঘরে নিয়ে যায় তার ফোনটা দেখাতে। আর সেখানে গিয়ে দেখে নেহার ফোনে আসলে কোনো প্রবলেমই হয়নি, কিন্তু কি জন্য তাকে রুমে ডেকে নিয়ে এসেছে এটা যখন আবির জিজ্ঞেস করে তখন নেহা বলে, তুমি আমাকে রুমে ডেকে নিয়ে আসলে ফোন ঠিক করার জন্য, কিন্তু এখন দেখতেছি ফোন তো ঠিক আছে, তাহলে কি বিষয়? নিশার সামনে মিথ্যা কথা বলে তোমাকে এখানে নিয়ে এসেছি। তুমি একটা কাজ করো, তোমার ফোন নাম্বারটা আমাকে দাও, মাঝে মধ্যে তোমাকে ফোন দিয়ে কথা বলতে পারি। ও আচ্ছা, ব্যাপার না। আমার সঙ্গে কি প্রেমের কথা বলবে নাকি? সব সময় তুমি এক লাইন বেশি বুঝো কেন বলো তো? আমি তোমাকে যেটা বলেছি সেটা করো। আবির আর কোনো কথা না বলে নেহাকে তার নাম্বারটা দিয়ে দেয়। নাম্বার দেওয়া শেষ হলেই আবির তার একটা গুরুত্বপূর্ণ কাজে মার্কেটে যায়। সেখানে গিয়ে সারাদিন তার কেটে যায়। রাত্রে বাসায় ফিরে ক্লান্ত হয়ে অনেক সোজা নেহার সঙ্গে দেখা করতে যায় না। খাওয়া দাওয়া করে বিছানায় মাত্র পিঠ লাগিয়েছে অমনি নেহার ফোন। কি ব্যাপার নেহা, এত রাতে ফোন করে কিছু বলবে নাকি? সারাদিন তুমি কোথায় ছিলে? আজকে একবারও বাসায় আসলে না? মার্কেট একটা দরকারে কাজ ছিল, তো সেজন্য আসতে পারিনি। আব্বুর সঙ্গে ব্যস্ত ছিলাম, তুমি তো জানোই আব্বুর ধানের ব্যবসা, সেজন্যই হয়তো পারিনি, ওখানে ব্যস্ত ছিলাম সারাদিন। তোমাকে আমি একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করো। আরে কি বলো, আমি কিছু মনে করব না, বলো তুমি। আমি অনেকদিন ধরে ভাবতেছি এই কথাটা বলবো তোমাকে, কিন্তু কখনো সাহস হয়ে ওঠেনি। তোমার সঙ্গে এই কয়েকদিন থেকে তোমার প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা জন্ম নিয়েছে। আমার এখন মনে হচ্ছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া একা একা থাকতে আমার ভালো লাগে না। সব সময় মনে হয় তোমাকে যেন আমার কাছে রেখে দেই। আবির নেহার কথাগুলো শুনে সে আর উত্তর দিতে পারছিল না। কি বলবে? নেহা অনেকক্ষণ জিজ্ঞেস করছিল আবিরকে, কিন্তু আগের অনেক খুশি হয়েছে নেহার প্রস্তাবটা পেয়ে। সে এটাই চাচ্ছিল মনে মনে যে নেহা ওনার সময় তাকে ভালোবাসার কথা বলবে। আবির অনেক খুশি। এক পর্যায়ে আবির বলে উঠল, আপনি আজকে বলতেছেন, আর আমি তো আপনাকে প্রথম দিন থেকে পছন্দ করে ফেলেছি। আপনাকে অনেকভাবে বলার চেষ্টা করেছি, কিন্তু ভয় হয়েছে যদি আপনি আমাকে খারাপ ভাবেন, সেজন্য আর বলা হয়নি। কিন্তু আপনি যখন আজকে আমাকে প্রপোজ করে ফেললেন, তাহলে আর বলতে বাধা কিসে? আমি আপনাকে অনেক ভালোবাসি, সেজন্যই তো সব সময় আপনাকে দেখার জন্য ছুটে যাই। আমি
আপনি কি সেটা বুঝতে পেরেছিলেন কখনো? আমি একটু একটু বুঝতে পেরেছিলাম। যেদিন থেকে তুমি আমাকে বেশি কেয়ার করা শুরু করেছো সেদিন থেকে আমি বুঝে গেছি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু অনেক অপেক্ষা করেছি তোমার মুখে ভালোবাসার কথা শোনার জন্য, কিন্তু তুমি যখন বললেই না, তাই আজকে আমি লজ্জা না করে বলে ফেললাম। অনেক ভালো করেছেন। আপনি তো একটা কিস কি দিবেন এখন আমাকে অনেক ইচ্ছা করতেছে। ফোনে কি আর কিস দিয়ে মজা পাওয়া যাবে? তার থেকে বরং তুমি আমার সামনে চলে আসো, তোমাকে আমি আমার বুকের সঙ্গে জড়িয়ে শুধু কিস করব। ভাবেনি আর কথাগুলো শুনে অবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না নেহাকে এখন কি উত্তর দেবে। সে অনেক ভাবার পরে বলল, দেখো এখন রাত অনেক হয়ে গেছে, এখন যদি আমি তোমার কাছে যাই তাহলে তোমার বোন আর ফাহিম সন্দেহ করতে পারে। আমি চাই না ওরা আমাকে খারাপ ভাবুক আর তোমাকে খারাপ ভাবুক, তাই আমাদের এখন ডিস্টেন্স রেখে চলা ভালো। নেহাও তখন বুঝতে পারে আবির আসলে সত্যি কথা বলছে। তারা দুজন অনেকক্ষণ কথা বলার পরে ফোন রেখে দিয়ে দুজনে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে নেহার বোন আর ফাহিম হসপিটালে যাচ্ছিল রুটিন চেক আপের জন্য। তারা নেহাকে একা বাসায় রেখে হসপিটালে চলে যায়। কিছুক্ষণ পর আবির ফাহিমকে ডাকাডাকি করছিল, কিন্তু কারও সারা শব্দ না পেয়ে নেহার রুমে উকি দিতে দেখে নেহা খাটের উপর বসে আছে। আবিরকে দেখে মুচকি মুচকি হাসছিল। কি ব্যাপার ফাহিম, তোমার বোন কোথায় গেছে? সবাই, কাউকে তো দেখতে পাচ্ছি না। তুমি দরজাটা লাগাও, দরজা লাগিয়ে এসে আমার পাশে বসো। আরে কি বলতেছো? দরজা লাগিয়ে দিলে ওরা সবাই খারাপ ভাববে। আমি আর তুমি রুমের মধ্যে একা একা থাকবো। কি বলতেছো এগুলো? আরে বোকা হাদারাম, বাসায় কেউ নেই। নিশা আর ভাইয়া হসপিটালের রুটিন চেক আপের জন্য গেছে, সেজন্যই তো তোমাকে আমি দরজা লাগিয়ে দিতে বলতেছি। আবির অনেক খুশি হয়ে যায় কেউ বাড়িতে নেই শুনে। সঙ্গে সঙ্গে সে দরজাটা লাগিয়ে বিছানার উপরে এসে বসে নেহার হাতটা নিয়ে তার মুখের সামনে নিয়ে চুমু খায়। সঙ্গে সঙ্গে নেহার গা শিউরে ওঠে, তার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যেতে শুরু করলো। তার ভিতরে অন্য রকম একটা অনুভূতি কাজ করতে শুরু করেছে। তুমি এত সুন্দর কেন বলো তো? মনে হয় সারাক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকি, তোমার সৌন্দর্যটা উপভোগ করি। যা, লজ্জা দিও না তো। কালকে রাতে তোমাকে কাছে পেতে অনেক মন চাচ্ছিল, নিশা আর ভাইয়ার জন্য সেটা হয়নি, কিন্তু আজকে ওরা কেউ নেই, অনেক ভালো সময় বাসায় এসেছো। তাই নাকি? আমি যদি এখন তোমাকে জড়িয়ে ধরি তাহলে তুমি কি মাইন্ড করবে? তোমাকে যদি কিস করি তুমি আবার কিছু মনে করবে না তো? তুমি আসলে একটা বোকা। আমি কি মনে করব? আমি তো চাই তুমি আমাকে আদর করো, ভালোবাসা দাও, কিন্তু এর থেকে বেশি কিছু না। কিন্তু বলতে না বলতেই নেহার উপরে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে আবির। নেহাকে বিছানার উপর শুয়ে দিয়ে দারুণ দুই হাত শক্ত করে ধরে তাকে লিপ কিস করতে শুরু করে। নেহা উত্তেজনার সময় আর নিজেকে ধরে রাখতে পারে না, সে আবিরকে ভালোবাসা দিতে শুরু করে। আবির উপর থেকে সরে গিয়ে নিচে শুয়ে নেহাকে তার উপরে উঠে নেয়। ধীরে ধীরে তারা ভালোবাসার সাগরে ডুবে যেতে শুরু করে। তারা অনেকক্ষণ এরকম একজন আরেকজনকে ভালোবাসা দিচ্ছিল। তাদের কাজ শেষ হলেই দুজনেই অনেক ঘেমে গেছে। এর মধ্যে হঠাৎ বাসার মধ্যে পায়ের আওয়াজ শুনতে পাই। নেহার সঙ্গে সঙ্গে নেহা তার জামা কাপড়গুলো পরে নেয়। আবিরও তার জামা কাপড় পরেই হাত মুখ মুছে বসে আছে বিছানার ওপর। আবির অনেক বুদ্ধি করে তার ফোনটা বের করে লুডো গেম বের করে বিছানার ওপর রাখলো। নেহাকে তার বোন ডাকলে নেহা দরজা খুলে দেয়। নিশা তাকিয়ে দেখে ভিতরে আবির বসে আছে। সে আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেল। যাক বাঁচলাম। আমি তো ভেবেছি নিশা আজকে আমাদের খবর করে ছাড়বে, কিন্তু ও কিছু বুঝতেই পারেনি। আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম আজকে হয়তো সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু যাক, কেউ কিছু বুঝতে পারিনি। কিন্তু বিষয়টা আসলে পুরো উল্টা। ফাহিম আর নিশাদাররা দুজনে বুঝতে পেরেছিল যে নেহা আর আবির রুমে দরজা বন্ধ করে কি করছিল। এগুলো তারা তাদেরকে বুঝতে না দিয়ে নেহার আব্বু আম্মু আর তার ভাইকে তাদের বাড়িতে আসতে বলে। এদিকে নিশা গিয়ে আবিরের আব্বু আম্মুর সঙ্গে কথা বলতে শুরু করে। ছোট আব্বু, তোমরা তো নেহাকে ঘরের বউ করে নিয়ে আসতে চাচ্ছিলে, সেই সময় কিন্তু এসে গেছে। ওরা দুজন এখন দুজনকে অনেক ভালোবাসে। আলহামদুলিল্লাহ, তুমি অনেক সুন্দর একটা কথা শোনালে আমাদেরকে, কি যে ভালো লাগছে। আসলে তোমার বোন নেহাকে আমাদের অনেক পছন্দ হয়েছে। ও যদি আমার ঘরের বউ হয়ে আসে, আমার ঘরটা আলোয় ভরে যাবে। কিন্তু ছোট আব্বু, আমার মাথায় একটা কথা শুধু ঘুরপাক খাচ্ছে।
তোমরা তো জানোই যে নেহা আবিরের থেকে বয়সে বড়, এমনকি আমার থেকেও বয়সে বড়। তাহলে তোমরা সব জেনে শুনে কেন নেহাকে আবিরের সঙ্গে বিয়ে দিতে চাচ্ছ? দেখ মা নিশা, আমাদের জন্য বয়সটা কোনো বিষয় না। আসলে নেহাকে অনেক পছন্দ হয়েছে। অনেক লক্ষ্মী একটা মেয়ে, কত সুন্দর করে কথা বলে, সেজন্যই তো আমরা ওকে এত পছন্দ করেছি। আচ্ছা নিশা, তুমি একটা কাজ করো তাহলে, তোমার আব্বু আম্মুকে তোমার ছোট ভাই আছে তাকে সঙ্গে নিয়ে আসতে বলো। আমরা তাহলে আজকে রাতে কথা বলি বিষয়গুলো নিয়ে। এটা আপনাদের বলতে হবে না, আমি সব কিছু জেনে শুনে বুঝেই আমার আব্বু আম্মু আর ছোট ভাইকে এখানে আসতে বলেছি। তারা এখনো কিছু জানে না কি জন্য তাদেরকে ডেকে আনছি। এটা তুমি অনেক ভালো একটা কাজ করেছো। তাহলে তো আরও ভালো হলো। তাহলে আজকেই সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলা যাবে। আবিরের পরিবার অনেক খুশি, কারণ নেহাকে তারা অনেক আগে থেকেই পছন্দ করত। তারা তাদের বাড়ির বউ হিসেবে নেহাকে পছন্দ করে ফেলেছে। এদিকে নিশার পরিবারও চলে এসেছে, কিন্তু এ বিষয়ে আবির আর নেহা কিছুই জানতো না। তারা তো অনেক ভয় পেয়ে গিয়েছিল কি জন্য দুই পরিবার একসাথে হয়ে কি বিষয় নিয়ে পরামর্শ করবে। কিছুক্ষণ পরেই সবাই এক রুমে বসে কথা বলতে শুরু করে। নিশার আম্মু বলে ওঠে, কি ব্যাপার নিশা, হঠাৎ আমাদেরকে এভাবে ডেকে নিয়ে আসলি? কিছু কি হয়েছে মা? না আম্মু, সেরকম কিছু হয়নি, কিন্তু তোমাদের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল, সেই জন্য তোমাদেরকে এখানে নিয়ে আসা। কি হয়েছে বল, কি জন্য ডেকে নিয়ে এসেছিস? ছোট আপু, আপনি বলেন তাহলে। আসলে আপনার বড় মেয়ে নেহাকে আমাদের অনেক পছন্দ হয়েছে। ওকে আমরা আমাদের ঘরের বউ করে নিয়ে আসতে চাই, সেই জন্য আপনাদের মতামতের জন্য এখানে নিয়ে আসা। এখন আপনারা যদি আপনাদের সিদ্ধান্তটা বলতেন তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো। আমি আর কি বলবো, আমার তো মনে হচ্ছে নিশা নেহাকে এখানে বিয়ে দিতে রাজি। হ্যাঁ আব্বু, আসলে আবির ছেলেটা অনেক ভালো, আর ছোট আব্বু ছোট আম্মু ওনারা অনেক ভালো। এখানে যদি নেহার বিয়ে হয় ও অনেক ভালো থাকবে, আমার পাশাপাশি থাকতে পারবে, দুই বোন একসাথে থাকতে পারবো। হবে তো বুঝতে পারলাম, কিন্তু ছেলেটা কি করে? ইনকাম সোর্স কি? না, আমার ছেলে এখন কিছু করছে না, পড়াশোনা করছে। তার পড়াশোনা এখনো শেষ হয়নি, কিন্তু আমার তো অনেক বড় ব্যবসা আছে, মাঝে মধ্যে সেখানে যায়। কিন্তু ওর ব্যবসা করার তেমন একটা ইচ্ছা নেই, ওর ইচ্ছা বড় একটা চাকরি করার। আব্বু আম্মু, এখানে আমার একটা আপত্তি আছে। তোমরা যার সঙ্গে নেহার বিয়ের কথা বলতেছো, ওই ছেলেরা তো এখনো বেকার। এই বিয়ে কখনোই হওয়া সম্ভব নয়। দেখ রাশিদ, সব জায়গায় কিন্তু তারাবি পড়তে নেই। এখানে তো বড়রা কথা বলতেছে, এর মধ্যে তুই কেন কথা বলতেছিস? তুই ছোট হয়ে নাক গলাস না এখানে। আমার বোনের বিয়ে হবে আর আমি কিছু বলবো না, এটা হতে পারে? আমি একটা বেকার ছেলের হাতে আমার বোনকে তুলে দিতে পারি না। মুহূর্তে পরিবেশটা গরম হয়ে গেল। নিশার পরিবারও একটু একটু রাজি এই বিয়েতে, কিন্তু নিশার ভাই কোনোভাবেই এই বিয়েতে রাজি হচ্ছিল না। এটা অন্য ঘর থেকে নেহা আর আবির শুনতে ছিল। তারা প্রথমে অনেক খুশি ছিল, কিন্তু যখনই নিশার ভাই এই বিয়েটাতে রাজি হচ্ছিল না, তখনই আবিরের মন খারাপ হয়ে যায়। নেহা আবিরকে সান্ত্বনা দিচ্ছিল, এর মধ্যে থেকে নিশার আব্বু বলে ওঠে, সব জায়গায় তোর কথা বলাটা কি একটা অভ্যাস হয়ে গেছে নাকি? দেখতেছিস তো আমরা এখানে কথা বলতেছি, মাঝখানে বাম হাত ঢুকিয়ে দিস কেন? আচ্ছা আব্বু, তোমরা ওর কথা বাদ দাও, এখন তোমরা রাজি কিনা সেটা বলো। ওনারা কিন্তু অনেক অপেক্ষা নিয়ে বসে আছে। হ্যাঁ, আমরা তো নেহার জন্য ছেলে খুঁজছিলাম। এখন যেহেতু এখানে পেয়ে গেছি, তাহলে রাজি না হয়ে কি পারি? ছেলের পরিবারে তো অনেক ভালো, ছেলের বাপের ব্যবসা আছে, এখানে মানা না করার কোনো কারণ নেই। আমরা সেই একই কথা, এই বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই, আমি এই বিয়েতে রাজি। এখন বিয়ের দিন তারিখে আজকে ঠিক করবেন নাকি আমাদের বাসায় গিয়ে এই বিষয়গুলো নিয়ে আলাপ করবেন? রাশেদ তার আব্বুর মুখে এ কথা শুনে অনেক রেগে যায়। সে অনেক চেঁচামেচি করতে লাগলো। এক পর্যায়ে নিশা গিয়ে রাশেদকে চড় মেরে বসে। তারপরও সে থামছিল না। তার একটাই কথা, সে কোনোভাবেই তার বোনকে একটা বেকার ছেলের হাতে তুলে দিবে না। সবাই এই বিয়েতে রাজি হলেও নিশার ভাই রাশেদ কোনোভাবেই এই বিয়েতে রাজি নয়। সে এক পর্যায়ে রাগারাগি করে সেখান থেকে তার বোনকে নেহাকে ধরে বাসার দিকে চলে যায়, তার আব্বু আম্মুকে রেখেই।
আচ্ছা, তাহলে যেহেতু আপনার ছেলে বিয়েতে রাজি নয়, সেহেতু আর আমাদের সামনে না এগোনোই ভালো। ছোট আপু, তুমি এগুলো কি বলতেছো? এই বিয়ে হবে, আর ওর মতো ছেলের কথা শুনে যদি তোমরা রাগ করো তাহলে চলবে বলো? এখানে তো আমার অভিভাবক উপস্থিত আছেন, তাদের মুখের কথা শোনো। ও একটু এরকমই, সব সময় রাগারাগি করে। আপনারা কেউ ওর কথায় কষ্ট পাবেন না। আর আমরা তো এই বিয়েতে রাজি। যেখানে সবাই এই বিয়েতে রাজি, সেখানে রাশেদ রাজি না হয়ে পারবে না। দেখুন, বিয়েটা যে ফাইনাল এটা আপনারা ভেবে নিন, কিন্তু সামনের সপ্তাহের শুক্রবারে আমরা গিয়ে আংটি পরিয়ে আসবেন, আর সেই দিনই বিয়ের ডেটটা ফিক্স করে দেব আমরা সবাই মিলে আলোচনা করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরাও এর মধ্যে ধীরে ধীরে প্রস্তুতি নেই, আর সামনের শুক্রবার গিয়ে বিয়ের ডেটের বিষয়ে ফাইনাল কথা বলে আসবো আমরা। সেখানে উপস্থিত সবাই এই বিয়েতে রাজি, শুধু নিশার ভাই বাদে। তারপরেও তারা সবাই বিয়ের ডেটটা নিয়ে আলোচনা করবে এঙ্গেজমেন্টের দিন। নেহার ভাই তার ফোনটা তার থেকে কেড়ে নিয়েছিল যাতে আবিরের সঙ্গে যোগাযোগ করতে না পারে। অনেক দিন কেটে যাওয়ার পরে সেই দিন চলে আসলো, তাই সবাই রেডি হয়ে নেহার বাসার উদ্দেশ্যে রওনা হলো। সেখানে গিয়ে নেহার পরিবার তাদেরকে অনেক আপ্যায়ন করে। এটা দেখে তারা অনেক খুশি হয়। এদিকে আবির বাইরে দাঁড়িয়ে থেকে নেহার সঙ্গে কথা বলছিল। তারা সবাই মিলে বিয়ের দিন তারিখ ঠিক করবে, এমন সময় রাশেদ বলে ওঠে, আব্বু, তোমাদের তো আমি বলেছি এই বিয়ে কখনোই সম্ভব না, তারপরেও আজ কেন এই বিয়ের বিষয়ে আবার কথা বলতেছ? দেখ, তোকে বলেছি বেশি কথা বলবি না, আর আমরা জানি কোনটা ভালো কোনটা মন্দ। তুই একটু চুপ করে থাক। সবাই মিলে ডিসিশন নিচ্ছিল বিয়ের দিন তারিখ কোন দিন দিলে ভালো হয়, কিন্তু রাশেদ কোনোভাবেই এ বিয়ে হতে দিবে না। সে আবিরকে একদম পছন্দ করে না, কারণ আবির কোনো চাকরি করে না, সে বেকার। কিন্তু তার বাবার একটা ব্যবসা আছে, সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তার বোনকে সে ভালো একটা চাকরি করা ছেলের সঙ্গে বিয়ে দিবে। বাবা রাশিদ, আবির চাকরি করে না তো কি হয়েছে? আমার অনেক বড় ব্যবসা আছে, ও সেটা দেখার সময় করলেই অভাব থাকবে না। আর চাকরির থেকে তো ব্যবসা অনেক ভালো। দেখুন আঙ্কেল, আপনি আমার থেকে বয়সে অনেক বড়, আপনার সঙ্গে বিয়াদবি করতে চাই না, কিন্তু আমি আমার বোনকে চাকরি করা ছেলের সঙ্গে বিয়ে দিব, এটা আমার ফাইনাল ডিসিশন। সবাই যদি রাজি থাকে আমি এই বিয়েতে কখনো রাজি হব না, তাই আপনারা যদি এই বিয়ে ক্যান্সেল করে দেন তাতেই ভালো হবে। দেখো, আমি যতদূর জানি আবির আর নেহা একজন আরেকজনকে অনেক ভালোবাসে, সেজন্য আমরা বিয়েটা তাড়াতাড়ি দিতে চাচ্ছি। কিন্তু তুমি এই বিয়েতে রাজি নও। বিয়েটা না হলে ওদের দুজনের অবস্থা কি হবে সেটা একবার ভেবে দেখো। ও আচ্ছা, তাহলে এত কিছু হয়ে গেছে, আমি কিছুই জানি না। ওরা যে একজন আরেকজনকে ভালোবাসে এটা তো আমি জানতাম না, আজকে প্রথম জানলাম। আজকে ওর খবর আছে। এই বলে রাশেদ সেখান থেকে চলে গেল রেগে। পরিবারের সবাই মিলে রাশেদের কথা তোয়াক্কা না করে বিয়ে ডেট ফাইনাল করে সামনে মাসের 16 তারিখে সবাই খাওয়া দাওয়া করে আবিরকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। রাশেদ পরে জানতে পারে 16 তারিখে তাদের বিয়ে ডেট ফাইনাল করেছে। এটা শোনার পর রাশেদ তার আব্বু আম্মুর সঙ্গে অনেক ঝগড়া করতে লাগলো। তোমরা এটা ঠিক করনি, আমি বারবার বললাম ওই ছেলেকে আমার পছন্দ না, তারপরেও কেন ওই ছেলের সঙ্গে বিয়ে ঠিক করলে? দেখ রাশেদ, এই পরিবারটা অনেক ভালো, আর নেহা যদি ওই পরিবারের বউ হয়ে যায় ও অনেক ভালো থাকবে। আর ওই ছেলে চাকরি করে না তো কি হয়েছে, ওর বাবার অনেক বড় ব্যবসা আছে, সেটা যদি দেখাশোনা করে ওদের টাকার অভাব হবে না। দেখ, তোর রাজি না হওয়াতে আমার কিছু যায় আসে না। তোর যদি পছন্দ না হয় তো চুপচাপ থাকবে, কিন্তু কোনো ঝামেলা করবে না। 1 টাকা কামাই করার মুরদ নেই, তুই আবার চাকরি নিয়ে কথা বলতেছিস? ছেলে অনেক ভালো, একটা ছেলে আর একই রকম ছেলে দেখার জন্য একদম পারফেক্ট। কথাটা শুনেই রাশেদ রাগে টকবক করতে শুরু করলো। সে কোনোভাবে চাচ্ছিল না এই বিয়েটা হোক, সে যে কোনোভাবে হলে এই বিয়েটা ভেঙে দিবে। যেভাবে হোক এই বিয়েটা সে আটকাবেই। এদিকে দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আয়োজন চলছিল। নেহা আবিরকে ফোন করে বলে, কোথায় আছো তুমি? কালকে গেলে একবার ফোনও করলে না, আবার আজকে ফোন করলে না, কি ব্যাপার? হ্যাঁ, কালকে এসে অনেক ক্লান্ত ছিলাম তো, সেজন্য ঘুমিয়ে গেছিলাম। আর আজকে সকালে ঘুম থেকে উঠেই বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি, সব কিছু কেনাকাটা করতে হবে, তো অনেক প্যারার মধ্যে আছি। তুমি কিছু মনে কইরো না।
যতই ব্যস্ত থাকো আমাকে ফোন করবে, আমার সঙ্গে কথা বলবে। কথা বললে দেখবে তোমার সব টেনশন দূর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি যত ব্যস্ত থাকি তোমাকে ফোন করার চেষ্টা করব। তুমি চিন্তা করো না। তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করেছি। তোমাকে অনেক দেখতে ইচ্ছে করতেছে, তোমাকে অনেক মিস করতেছি। আমি কবে যে আমাদের বিয়ে হবে আমার যেন দিনই যাচ্ছে না। তাই নাকি? তাহলে চলো একদিন দেখা করি। কোথায় দেখা করবে? বাইরে দেখা করা কোনো দরকার নেই। তুমি তার থেকে আমার বাসায় চলে আসো, সেটা অনেক ভালো হবে। কি বলতেছো? তোমাদের বাসায় গেলে আবার যদি তোমার ভাই মাইন্ড করে তখন? আরে ওর কথায় কিছু মনে করো না, ও একটু রাগ বেশি তো, সেই জন্য একটু প্রবলেম। তারপরেও আমি আছি, সমস্যা নেই। তারা দুজনে ভাবে অনেকক্ষণ কথা বলো। আবির তাদের বাড়িতে পরের দিন সকালে যাওয়ার সিদ্ধান্ত নিল। নেহা অনেক খুশি যে আবিরের সঙ্গে আবার দেখা হবে। তার আবির সারাদিন অনেক ব্যস্ত ছিল, অনেক কিছু কেনাকাটার পর সে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে তার আব্বুর সঙ্গে কথা বলছিল। আব্বু, আমি একটু নেহাদের বাসায় যাব। এই সময় আবার ওদের বাসায় যেতে হবে কেন? আর কদিন পরেই তো বিয়ে তোমাদের। তুমি আমাকে যেতে বলেছো, একটু ঘুরে আসি। বেশি সময় থাকবো না তো, যাব, ওর সঙ্গে দেখা করে কথা বলে চলে আসবো। আবিরের আব্বু মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে দিল। আর আবির পরের দিন ঘুম থেকে উঠে রেডি হয়ে নেহার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। নেহাও আগে আবির আসার কথা শুনে রেডি হয়ে বসে আছে। নেহার আম্মু আবিরের জন্য রান্না করছিল। কিছুক্ষণ পর আবির বাসায় এসে উপস্থিত হয়। আরে বাবা, তুমি এসেছো? এসো এসো, বসো। এই নেহা, ওর জন্য একটা চেয়ার নিয়ে আয় যা। না না, চেয়ারে কোনো প্রয়োজন নেই। সারাদিন তো বসেই থাকি, একটু দাঁড়িয়ে থাকি। নেহা তার আম্মুকে বলল, তুমি রান্না করো, ও আমার সাথে ঘরে যাক। আবিরকে নিয়ে নেহার ঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে তারা গল্প করছিল। এর মধ্যে কোথা থেকে রাশেদ চলে আসে। রাশেদ এসে দেখে রুমের মধ্যে নেহা আর আবির গল্প করছে। এটা দেখে তার একদম সহ্য হচ্ছিল না। রান্নাঘরের দিকে যেয়ে দেখে তার আম্মু আবিরের জন্য মাংস রান্না করছে। তার মুখে বলতে লাগলো, তোমরা কি আমার কথা বোঝো না নাকি? আমি তোমাদের বললাম ওই ছেলেকে আমার একদম পছন্দ না, তারপরেও তোমরা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছ। আমার কথার কোনো দাম নেই বাড়িতে? দেখ, পাগলামি করিস না। তোকে তো বললাম ওরা অনেক ভালো ফ্যামিলি। দেখলি না, নিশাকে বিয়ে দিয়েছে, নিশা কত সুখে আছে, ওর কোনো প্রবলেম হচ্ছে না। নিশার কিন্তু শ্বশুর শাশুড়ি কেউ নেই, তারপরও দেখ ও কত সুখে আছে। আর নেহা তো শ্বশুর শাশুড়ি অনেক ভালো, ও অনেক সুখে থাকবে। তোর বউরের সুখ কিন্তু সহ্য হচ্ছে না নাকি? এর থেকে ভালো ভালো ছেলে আছে, ভালো ভালো পরিবার আছে, তোমাদের কি সেগুলো চোখে পড়ে না নাকি? আমার পরিচিত অনেকে আছে, সবাই চাকরি করে, কিন্তু তোমরা সেগুলো বাদ দিয়ে বেকার একটা ছেলেকে ওর হাজব্যান্ড হিসেবে বেছে নিচ্ছ কেন? তুই আমার থেকে বেশি বুঝিস? তোর সঙ্গে কথা বলে লাভ নেই, তুই যা, তোর কাজে যা। তোর আব্বু যেটা বলেছে সেটাই হবে, এর বাইরে কোনো কিছুই হবে না। রাশেদ তার আম্মুর কথা শুনে অনেক রেগে যায়। সে বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত। রাশেদ রেগে গিয়ে চলে যাচ্ছিল। যাওয়ার সময় নেহার ঘরের দিকে তার চোখ যায়। সে দেখে নেহা আবিরের সঙ্গে অনেক হেসে কথা বলছে। এটা তার একদম সহ্য হচ্ছিল না। সে আর নিজেকে ধরে রাখতে না পেরে নেহা রুমে গিয়ে আবিরকে গালাগালি করতে শুরু করে। কি করতেছিস এগুলো তুই? তোর মাথা ঠিক আছে? আর কয়েকদিন পর ও তোর বোন জামাই হবে, আর তুই ওর গায়ে হাত তুলতেছিস? তোর সাহস তো কম না। আম্মু এদিকে এসো। এই তোকে বলেছি না তুই নেহার থেকে দূরে থাকবি, তারপরেও তুই আজকে আমাদের বাসায় এসেছিস কেন? দেখুন ভাইয়া, যেখানে সবাই এই বিয়েতে রাজি, সেখানে আপনি দ্বিমত করতেছেন কেন? আর আমি তো খারাপ ছেলে নই। আমি শুধু চাকরি করি না, কারণ আমার বাবার ব্যবসা দেখাশোনা করতে হবে আমার। তা না হলে আমিও চাকরি করতাম। তোর সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। তুই এখন এখান থেকে বের হ, তা না হলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে ফেলব। রাশেদ আবিরের গলা ধরে টানতে টানতে বাহিরে নিয়ে যেতে লাগছিল। এর মধ্যে নেহার আম্মু এসে রাশেদকে গালের উপর ঠাস ঠাস করে 2টা চড় মেরে বসে। তোর এত বড় সাহস, তুই জামাইয়ের গায়ে হাত তুলিস? তুই কি মানুষ নাকি পশু? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোর আব্বু যদি জানতে পারে তাহলে কিন্তু তোকে বাসা থেকে বের করে দিবে। মান সম্মান সব শেষ করে দিবি তুই। আম্মু, আমি কিছুই বুঝি না। ও আমার আবিরের গায়ে হাত তুললো কেন, সেটার জবাব তোমাদের দিতে হবে।
তা না হলে আমি কি করব আমি নিজেও জানি না। দেখ মা, বিষয়টা আমরা দেখতেছি, তুই চিন্তা করিস না। তুইও যদি পাগলামি শুরু করিস তাহলে কয়জনকে আমি একা সামাল দেব বলতো? একে তো তোর আব্বু বাসায় নেই। রাশেদ কারো কথাই শুনছিল না। আবিরের সঙ্গে অনেক ঝামেলা হয়ে যায়। রাশেদের আবিরও অনেক রেগে যায় রাশেদের উপরে, কিন্তু সে সম্মানের জন্য তাকে কিছু বলে না। নেহা অনেক রেগে যায়। নেহার আম্মু কোনোভাবেই রাশেদকে সামলাতে পারছিল না। আবির বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। নেহা কান্না করছিল তার বাহিরে এরকম ব্যবহারের জন্য। এদিকে মনে কষ্ট নিয়ে বাসার দিকে চলে যায়। যাওয়ার পথে তার বন্ধুর সঙ্গে তার দেখা। কি ব্যাপার বন্ধু, শুনলাম আমাদের বাসায় নাকি সবাইকে দাওয়াত করে এসেছে তোর আব্বু। তাহলে অবশেষে বিয়েটা হচ্ছে। তোর মামার কথা মতো দাওয়াত দিয়েছিস? দেখ দোস্ত, আমার এখন একদম ভালো লাগতেছে না। আমি বাসায় যাব, তোর সঙ্গে পরে কথা বলবো। কি ব্যাপার, কোনো প্রবলেম হয়েছে নাকি? তোকে তোকে দেখে মনে হচ্ছে কিছু একটা ঝামেলা হয়েছে। কি হয়েছে বল আমাকে। পরে সময় করে তোকে বলবো, এখন বলার মতো পরিস্থিতি নেই। আবির মন খারাপ করে চলে যেতে শুরু করলো। শাকিল হাত ধরে টান দিয়ে নিয়ে আসে। আবির বলতে চাচ্ছিল না, কিন্তু তারপরও তার বন্ধু তাকে জোর করে কথাগুলো শুনতে চায়। তারপর আবির বলতে শুরু করে। আর কি বলবো বল, আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়েতে সবাই রাজি, কিন্তু নেহার ভাই রাশেদ ওই শালা আমার সঙ্গে আজকে বেয়াদবি করেছে। ও প্রথম দিন থেকেই এই বিয়েতে রাজি নয়, আর আজকে তো আমার সঙ্গে বেয়াদবি করে বসেছে। কি বলিস? পরিবারের সবাই রাজি, শুধুমাত্র ভাবির ভাইয়েরা যে নয়? এটা এটা কেমন কথা? আরও তোকে কি কিছু বলেছে নাকি গায়ে হাত তুলেছে? শাকিলের মুখে কথা শুনে আবির বুঝতে পারছিল না সে এখন চাকরিতে কি উত্তর দিবে। আর আবির যাচ্ছিল না তার শ্বশুরবাড়ির মানুষের সম্মান নষ্ট হোক, তাই সে শাকিল কি কোনোভাবে হালকা পাতলাভাবে কথাগুলো বোঝায়। না, তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু ও আমার গলা ধরে টান দিয়েছিল। আমি চাইলে ওকে মারতে পারতাম, কিন্তু আমি সম্মানের জন্য কিছু বলি নাই। কি বলিস? এত বড় অপমান তোর সঙ্গে যখন এইরকম আচরণ করতেছিল, তখন ওখানে ভাবিরা, মা বা ভাবি উপস্থিত ছিল নাকি? নেহা সেখানে উপস্থিত ছিল। নেহা অনেক বকাবকি করছে ওর ভাইকে, আর নেহার আম্মু তোকে অনেক মেরেছে। তারপরও ও আমার সঙ্গে বেয়াদবি করেছে, সেজন্য আমি রেগে বাসা থেকে বের হয়ে চলে এসেছি। এখন দেখা যাক। কি বলতেছিস? ও তো তাহলে সাহস কম না? ঠিক আছে, এখন তুই তাহলে বাসায় যা, আর বাসা থেকে বের হলে আমাকে ফোন দিস, আমি তোর সঙ্গে কথা বলবো। আবির শাকিলের সঙ্গে কথা শেষ করে বাসার দিকে যাচ্ছিল। যেতে যেতে আবির ভাবছিল নেহার ভাই কেন এরকম করছে, সে আসলে কি চাচ্ছে। এভাবেই ভাবতে ভাবতে আবির তার রুমে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তার মা এসে প্রশ্ন করে। নেহা আমাকে ফোন করেছিল, তোর নাকি নেহার ভাইয়ের রাশেদের সঙ্গে ঝামেলা হয়েছে। তোকে কতবার করে বললাম এখন যেতে হবে না, তাও তুই আমার কথা শুনলি না। বিয়ে হয়ে গেলে এমনিতে সব ঠিক হয়ে যেত, এখন যাওয়ার কি দরকার ছিল? কি হয়, আমি কি জানতাম যে ওর ভাই এত রেগে আছে আমার উপর আর আমার সঙ্গে ঝামেলা করতে পারে? যদি জানতাম তাহলে কি আমি যেতাম? কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, যেখানে তুই পরিবারের সবাই রাজি, সেখানে ওর সমস্যা কিসে? সেটা আমরা কেউ জানি না, কিন্তু তুই এখন তাকে নেহার সঙ্গে আর দেখা করিস না বিয়ের আগ পর্যন্ত। বিয়ের পরে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। আবিরের আম্মুর কথা শুনে আবির মাথা নাড়িয়ে বলল। কিছুক্ষণ পরে তার আব্বুর ফোন আসে, তাকে মার্কেটে যেতে বলে। সে দেরি না করে মার্কেটের উদ্দেশ্যে বের হয়ে গেল এবং তার বন্ধুকে ফোন দিয়ে সঙ্গে করে নিয়ে গেল। আবির এসেছো? তাহলে তুমি দোকানে বসো, আমি নেহার জন্য অনেক কিছু কেনাকাটা করেছি, সেগুলো নিয়ে আসতে হবে। ঠিক আছে আপু, আমি আর শাকিল দোকানে আছি, তুমি যাও। আবিরের আব্বু সঙ্গে সঙ্গে দোকান থেকে বের হয়ে সেই জিনিসগুলো আনার জন্য চলে যায়। এভাবেই অনেকক্ষণ কেটে যাওয়ার পর আবিরের আব্বু জিনিসপত্রগুলো নিয়ে আবার দোকানে আসে। এসে আবিরকে বলতে লাগলো। এখন এই জিনিসগুলো কে দিয়ে আসবে? আমি তো অনেক ব্যস্ত আছি আজকে। আচ্ছা, আমি আর শাকিল দোকানে থাকি, তুমি গিয়ে জিনিসপত্রগুলো দিয়ে আসো। না, আজকে আমার অনেক পুরাতন পাইকার আসবে, তোদেরকে রেখে গেলে প্রবলেম হয়ে যাবে, তার থেকে তুই গিয়ে দিয়ে আয়। আবির প্রথমে যেতে চাচ্ছিল না, কিন্তু তারা আপুর জোড়াজড়িতে দেশে যেতে রাজি হয়। কিন্তু সে ওই বাড়িতে যাবে না, সেজন্য নেহাকে ফোন করে। হ্যাঁ আবির বলো,
তোমাকে আমি কতবার ফোন করলাম, আমার ফোন রিসিভ করলে না কেন? এমনিতেই তখন মন মেজাজ ভালো ছিল না, সেজন্য ফোন রিসিভ করিনি। এখন তোমাকে একটা কাজ করতে হবে। একটু তোমাদের মার্কেটের আশেপাশে আসতে পারবে? কেন, কি হয়েছে? মার্কেটে কি জন্য যাব আমি? তুমি কি সেখানে এসেছো নাকি? না, আমি এখনও আমাদের মার্কেটে আছি। তুমি যদি আসো তাহলে আমি সেখানে যাব এখন। কেন, তুমি আমাদের বাসায় আসো কিভাবে? মার্কেটে কেন? দেখো, এমনিতে অনেক ঝামেলা হয়ে গেছে। তোমার ভাইয়ের সঙ্গে আবার নতুন করে কোনো ঝামেলা করতে চাচ্ছি না। বিয়ের আগে এভাবে ভালো আছে, তার থেকে তুমি মার্কেটের কাছে আসো। আব্বু তোমার জন্য কিছু জিনিসপত্র কিনেছে, সেগুলো তোমাকে দিয়ে আমি আবার বাসার দিকে চলে আসব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বের হচ্ছি, তুমিও তাহলে মার্কেটের দিকে এসো। নেহাও বের হয়ে গেল। এদিকে আবিরও জিনিসপত্রগুলো নিয়ে তার বন্ধুকে সঙ্গে নিয়ে রিক্সা নিয়ে সে মার্কেটে চলে গেল। এদিকে নেহা রিক্সা করে আসছিল। এটা আবার তার ভাই রাশেদ দেখে ফেলে। সে মার্কেটের আগেই একটা দোকানে ক্যারাম খেলছিল। তার বউকে মার্কেটে যেতে দেখে তার সন্দেহ হয়, তাই সে ক্যারাম খেলা বাদ রেখে তার বোনের পিছনে পিছনে সে তাকিয়ে দেখে সামনে আবির দাঁড়িয়ে আছে। তার হাতে কিছু ব্যাগ দূর থেকে দাঁড়িয়ে সেগুলো দেখছিল, আর তার শরীরের মধ্যে আগুন জ্বলছিল। সে আর কন্ট্রোল করতে পারে না নিজেকে, দৌড় দিয়ে সেখানে চলে যায়। আপু তোকে কতবার বলছে যে তুই এই ছেলের সঙ্গে কথা বলবি না, দেখা করবি না, তারপরেও তুই আবার এসেছিস। আরে তোকে বলছি না আমার বন্ধুর সঙ্গে কথা বলবি না, দেখা করবি না? তোর কি লজ্জা নেই নাকি? আচ্ছা ভাই, আপনার প্রবলেমটা কিসের বলুন তো? যেখানে পরিবারের সবাই রাজি সেখানে আপনি এরকম রাগারাগি করতেছেন কেন? কি সমস্যা আপনার? তুমি আমার এখানে আসলে কিভাবে? তোকে কে বলেছে যে আমি মার্কেটে আসতেছি? এইসব কথা তুই দেখতে পাচ্ছিস না তোর হবু হাজবেন্ড আমার সঙ্গে বিয়াদবি করতেছে? তুই কি কম্পেয়ার করতেছিস নাকি? তুই সম্মান করে কথা বললেই তো পারিস। ওকে আমার সম্মান করে কথা বলতে হবে না, আমার থেকে এত বেশি কিছু আশা করিস না তোরা। আর তুই যেগুলো কিনে নিয়ে এসেছিস সেগুলো নিয়ে আবার বাসার দিকে চলে যা, তাড়াতাড়ি এখান থেকে সর। আমি যেগুলো কিনে নিয়ে এসেছি এগুলো নেহাকে দিয়ে তারপর এখান থেকে সরব, তার আগে যাব না। আপনি কি করতে পারেন করে নিন। তুমিও কি শুরু করে দিলে নাকি? পাগল করতেছো আমার সাথে। তুমিও রাশেদ, তুই এখান থেকে যা, ঝামেলা করিস না। আমি কিন্তু বাসায় গিয়ে আব্বু আম্মুকে সব বলে দিব। রাশেদ লাফ দিয়ে গিয়ে আবিরের গলা ধরে টান দেয়। আবিরও নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে রাশেদকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে করে রাশেদ আরও বেশি রেগে যায়, তার মাথায় যেন জিন ভর করে। কি ব্যাপার রাশেদ, এগুলো কি করতেছিস? এটা কিন্তু বাড়ি না, এটা মার্কেট। তুই আবিরের কলেজে টান দিছিস কেন? এই জন্যই রাগ হয়েছে, সেজন্য তোকে একটু ধাক্কা দিয়েছি। তুই এখন এখান থেকে যা। ও আচ্ছা, তাহলে তুই এখন আমার পক্ষ না নিয়ে তুই তোর হবু হাজবেন্ডের পক্ষ নিচ্ছিস? এখনই এই অবস্থা? রাশেদ আবার গিয়ে আবিরকে কিল ঘুষি মারতে শুরু করে। তারা কেউ এই মারামারি আটকাতে পারছিল না। আবিরের বন্ধু শাকিল অনেক চেষ্টা করছিল, কিন্তু সেও পারছিল না। এর মধ্যে আবির রাশেদকে ধাক্কা মেরে ফেলে দেয়। রাশেদ মাটিতে পড়ে যায়। তার হাতের পাশে ছিল একটা লোহার রড। সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেই রড নিয়ে এসে আবিরের মাথায় বাড়ি মারে। সঙ্গে সঙ্গে আবির সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আবিরের মাথা দিয়ে প্রচণ্ড রক্ত বের হচ্ছিল। এদিকে নেহা আর আবিরের বন্ধু শাকিল অনেক চিৎকার করতে লাগে। নেহা কান্না শুরু করে দিয়েছে। আবিরের বন্ধু দৌড় দিয়ে গিয়ে পাশে থেকে একটা সিএনজি নিয়ে আগেরই হসপিটালে চলে গেল। হসপিটালে যাওয়ার পরে শাকিল আবিরের বন্ধু আম্মুকে বিষয়টা জানায়। দেখা ও তার পরিবারকে জানানোর পর সবাই হসপিটালে চলে আসে। শাকিল, তুই এখানে উপস্থিত ছিলি? তুই থাকা অবস্থায় এরকম ঘটনা ঘটলো কি করে? আঙ্কেল, আমি অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু যখন ভাবির ভাই মাটিতে পড়ে যায় আমি তাদেরকে সরিয়ে নিতে আসতেছি, তখনই তার ভাই এসে রড দিয়ে আবিরের মাথায় বাড়ি মারে। আমি সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে পড়ে যাই। নেহা, তোমার ভাই এটা করলো কি করে? আবির তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যায়নি। ওকে আমি পাঠিয়েছিলাম জামা কাপড়গুলো দিয়ে আসার জন্য, কিন্তু তুমি থাকতে তোমার ভাই এরকম কাজ কিভাবে করলো? জবাব কি তোমাদের কাছে আছে? আঙ্কেল, আমি কিছু বুঝতে পারতেছি না, রাশেদ এই কাজ কেন করলো?
এরকম কথার বিতর্ক চলছিল, তখন এর মধ্যে হসপিটালে এসে উপস্থিত হয় নেহার বোন নিশা। ফাহিমার নেহার পরিবারের আব্বু আম্মু, আবিরের আব্বু আম্মু সবাইকে প্রশ্ন করতে শুরু করে যে তার ছেলে এটা কেন করলো, আবির কি এমন ক্ষতি করেছিল ওর যে এত বড় একটা ক্ষতি করে দিল। কিন্তু নেহার আব্বু আম্মুর কাছে এটার কোনো জবাব ছিল না। তারা চুপচাপ শুধু আবিরের বাবার কথা শুনছিল। কিছুক্ষণ পরেই ডাক্তার বের হয়। আবিরের আব্বু দৌড় দিয়ে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করতে লাগলো, ডাক্তার সাহেব, আমার ছেলের এখন কি অবস্থা? ও কেমন আছে? সুস্থ হয়েছে কি আমার ছেলে? দেখুন, এখনো কিছু বলা যাচ্ছে না। আপনার ছেলের আঘাত অনেক গভীর, লোহার জন্য আঘাত অনেক বেশি লেগে গেছে। আমরা চেষ্টা করতেছি। এখন আমরা অপারেশন করব, আপনারা দোয়া করেন, ইনশাআল্লাহ আপনার ছেলে ঠিক হয়ে যাবে। ডাক্তার, আমার একটা মাত্র ছেলে, আপনি ওকে বাঁচিয়ে দিন। যত টাকা লাগে আমি দিচ্ছি। আমার ছেলেকে সুস্থ করে তুলুন। দেখুন, এখানে টাকার কোনো কথা না। টাকা যখন দিবেনই, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি আপনার ছেলেকে সুস্থ করার জন্য। আমরা দেখলাম যে অপারেশন ছাড়া সম্ভব হয় কি না, কিন্তু হচ্ছে না। সেজন্য এখন অপারেশন করতে হবে। মাথা অনেকটুকু অংশ ফেটে গেছে, এখন অপারেশন করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। ডাক্তারের কথা শুনে তখন হসপিটালে কান্নার রোল পড়ে গেল। সবাই অনেক অনেক চিন্তিত হয়ে পড়েছিল। আবিরের আম্মু শুধু কান্না করছিল, তার কান্না কোনোভাবে থামানো যাচ্ছিল না। এদিকে নেহা অনেক কান্না করছিল, কিন্তু নেহার আব্বু আম্মু অনেক ভয় পেয়েছিল, কারণ তাদের ছেলে এত বড় একটা ক্ষতি করেছে আবিরের। এখন আবিরের যদি কিছু একটা হয়ে যায়, তাহলে তারা এটার কি জবাব দিবে? আব্বু, তোমাকে আমি কতবার বলেছিলাম যে তুমি রাশেদকে শাসন করো, কিন্তু বেশি বেয়াদবি করতেছে। কিন্তু তুমি বললে সে সব কিছু ঠিক হয়ে যাবে। এখন দেখো কি অবস্থা হয়েছে। মা, আমি আসলে বুঝতে পারিনি যে রাশেদ এত বড় একটা অঘটন ঘটাতে পারে। আমি যদি জানতাম তাহলে কি রাশেদকে শাসন করতাম না রে? আমি তো ভেবেছিলাম ছোট মানুষ, একটু পাগলামি করতেছে, পরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ও যে এই কাণ্ড করে বসবে, আমি সেটা ভাবতে পারিনি। এখন আবিরের যদি কিছু হয়ে যায়, তাহলে আমি বাঁচতে পারবো না। আর দেখো আব্বু আম্মু কি অবস্থা হয়েছে। আম্মু, তুমি কি একটু আবিরের আম্মুকে সান্ত্বনা দিতে পারতেছো না নাকি? এখানে বসে বসে কি করতেছো? সঙ্গে সঙ্গে নেহার আম্মু গিয়ে আবিরের আম্মুকে সান্ত্বনা দিতে লাগে, কিন্তু আবিরের আম্মু শুধু কান্না করছিল। এভাবে অনেকটা সময় কেটে যায়। অনেকক্ষণ পর অপারেশন শেষ করে ডাক্তার বের হচ্ছিল। তখনই সবাই মিলে ডাক্তারকে ঘিরে ধরে। ডাক্তারকে প্রশ্ন করতে শুরু করে সবাই মিলে। দেখুন, এতজন মিলে একসাথে প্রশ্ন করলে আমি কিভাবে উত্তর দিব বলেন? আপনারা একে একে প্রশ্ন করুন। আমার ছেলে এখন কেমন আছে? ওর সঙ্গে আমি দেখা করব। দেখুন, পাগলামি করলে চলবে না। আপনারা শুকরিয়া আদায় করুন যে আপনাদের ছেলে এখন আল্লাহর রহমতে অনেকটুকু সুস্থ আছে। আমরা অনেক চেষ্টা করে এই সফলতা পেয়েছি, কিন্তু এখন তো কোনোভাবেই দেখা করা যাবে না। আপনারা 2-3 দিন পর ওর সঙ্গে দেখা করতে পারবেন। এখন আপাতত বাইরে থেকেই দেখতে হবে, কোনো উপায় নেই। সত্যি আমার ছেলে সুস্থ হয়ে গেছে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব, আপনি আমার ছেলেকে বাঁচালেন। এটা আপনি কি বলতেছেন? আমি আপনার ছেলেকে বাঁচাইনি তো, আপনার ছেলেকে বাঁচিয়েছে মহান আল্লাহ তাআলা। আপনি কথাটা কারেকশন করুন। এভাবে বলতে নেই, আল্লাহর উপর ভরসা রাখুন। আমরা তো শুধুমাত্র ছিলাম, আমরা একটু চেষ্টা করেছি, কিন্তু বাঁচানোর মালিক তো আল্লাহ। আসলে অনেক চিন্তার মধ্যে আছি, কি থেকে কি বলছি নিজের মাথা ঠিক নেই। আপনি কিছু মনে করবেন না, আল্লাহ তো সব কিছু, সে ছাড়া কি সম্ভব? কিন্তু আমার ছেলে সুস্থ হতে এখনো কতদিন লাগবে? দেখুন, আমরা অপারেশন করে দিয়েছি, সব কিছু এখন ঠিকঠাক। আপনারা 2 দিন পরেই আপনার ছেলেকে নিয়ে যেতে পারবেন, সমস্যা নেই। আপনাদের এই 2 দিন অপেক্ষা করতে হবে, আর বাসায় নিয়ে যাওয়ার 1 সপ্তাহ পর আবার হসপিটালে নিয়ে এসে দেখাতে হবে। ঠিক আছে ডাক্তার সাহেব, এখন থেকে নিয়মিত আপনার কাছে নিয়ে আসব। সবাই এখন অনেকটুকু নিশ্চিন্ত হতে পেরেছে যে আগের আবির এখন অনেকটাই সুস্থ আছে। এদিকে নেহার আব্বু বাসায় গিয়ে রাশেদকে অনেক মারধর করেছে। রাশেদ এখনও অনুতপ্ত। সে তার ভুল বুঝতে পেরেছে যে তার এটা করা মোটেও উচিত হয়নি, কিন্তু সে এখন কিভাবে আবিরের কাছে ক্ষমা চাইবে? এখন তো সে অসুস্থ, না হওয়ার আগে তার সঙ্গে সে কথা বলতে পারছিল না।
এভাবেই 2 দিন কেটে যাওয়ার পরে ডাক্তার আবিরকে রিলিজ করে দিল। সবাই আবিরকে নিয়ে বাসার দিকে চলে গেল। বাসায় নিয়ে গিয়ে আবিরকে তার রুমে শুয়ে দিয়ে তার জন্য খাবার রেডি করছিল, কিন্তু নেহা আবিরের পাশ থেকে যেতে রাজি হচ্ছিল না। সেখানে বসেই নেহা আবিরকে খাওয়া দাওয়া করাই দিচ্ছিল, তার সেবা যত্ন করছিল। কিন্তু আবিরের আব্বু আম্মু এখন আর নেহার সঙ্গে তাদের ছেলের বিয়ে দিতে চাচ্ছে না। কিছুক্ষণ পর এটা নিয়ে প্রশ্ন ওঠে। বেআই সাহেব, আপনি প্লিজ দয়া করে এরকম কাজ করবেন না। আমাদের ছেলে অনেক বড় একটা ভুল করে ফেলেছে। এখন ওর উপরে রেগে যদি আপনি বিয়েটা ভেঙে দেন, তাহলে আমাদের মেয়ের কি হবে বলেন তো? ও তো মারাই যাবে। এখন আমরা কি করতে পারি বলুন? যে অবস্থা দেখলাম তাতে আমার ছেলেকে তো আপনার ছেলে মেরে ফেলতো। এখন বিয়ের পর যদি আরও বড় কিছু ঘটিয়ে ফেলে, তখন আমরা কি করব? আমাদের একটা ছেলে, আমরা ওকে হারাতে চাই না। আমার ছেলেকে আমি অনেক মারধর করেছি। ও স্বীকার করেছে যে অনেক বড় ভুল করেছে। ওর এরকম করা উচিত হয়নি। এখনও আবিরের পা হাত ধরে ক্ষমা চাইবে। যদি আবির ক্ষমা করে দেয়, তাহলে কি আপনারা রাজি হবেন? রাজি হব কিনা জানি না, কিন্তু ভেবে দেখতে পারি। যদি আবির ক্ষমা করতে পারে তাহলে আমরা ভেবে দেখব। এর মধ্যে আর আবিরকে আমরা কষ্ট দিতে চাই না। আবির যেটা ভালো ভাববে সেটাই হবে। নেহার আব্বু রাশেদকে টানতে টানতে নিয়ে আবিরের পায়ের কাছে ফেলে দেয়। সবাই একটু অবাক হয়ে যায়। রাশেদ আবিরকে পা ধরে ক্ষমা চাইতে শুরু করে। কিভাবে অনেকক্ষণ পর রাশেদ কান্না করছিল। আবির কিছুক্ষণ পর থাকে কাছে আসতে বলে, কিন্তু রাশেদ কোনোভাবেই আবিরের পা ছাড়তে ছিল না। যতক্ষণ না আবির ক্ষমা করবে ততক্ষণ রাশেদ তার পা ছাড়বে না। অনেকক্ষণ কান্নাকাটির পরে আবির বলে ওঠে, দেখেন ভাইয়া, আপনি আমার সঙ্গে যে অন্যায় কাজ করেছিলেন এটা অনেক খারাপ কাজ, কিন্তু আপনি রাগের মাথায় করে ফেলেছিলেন। এটার জন্য আমি আপনাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আপনি এরকম কাজ আর কারোর সঙ্গে করবেন না। ভাই, তুমি আমাকে মন থেকে ক্ষমা করে দাও। আমি আসলে বুঝতে পারিনি, তখন আমার মাথা কাজ করতেছিল না। রাগে তোমাকে হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে বাড়ি মেরেছি, কিন্তু আমি ভাবিনি যে ওটা লোহার রড ছিল। আচ্ছা, যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন তুমি কি এই বিয়েতে রাজি, নাকি এখনও তোমার এই বিয়েতে অমত আছে? সেটা ক্লিয়ার করে বলো। না, আমার আর এই বিয়েতে কোনো আপত্তি নেই। আমি এখন মন থেকে চাই যে তুমি আমার বোনকে বিয়ে করো। আমার বোনকে যদি তুমি বিয়ে না করো, তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। তুমি বললে আমি নেহাকে বিয়ে করতাম, যদি মানা করতে তাহলে তাকে বিয়ে করতাম। আবিরের কথা শুনে তখন রুমের মধ্যে হাসাহাসি শুরু হয়ে গেল। এভাবে অনেকক্ষণ তারা দুজন কথা বলা শেষ করে বাহিরে চলে যায়। বাহিরে আবিরের আব্বু আম্মু, নেহার আব্বু আম্মু সবাই মিলে কথা বলে ডিসিশন নেয় যে তারা এই বিয়ে ভাঙবে না। যেহেতু ওরা একে অপরকে অনেক বেশি ভালোবাসে, তাই ওদেরকে আলাদা করে রাখা সম্ভব হবে না। নেহার আব্বু আম্মু আবিরের আব্বু আম্মুর কাছে অনেক রিকোয়েস্ট করে, অনেক ক্ষমা চায়। অবশেষে তারা সব কিছু মেনে নিয়ে শুধু বিয়ের ডেটটা ফিক্সড করা হয়। ডেটটা 16 তারিখের জায়গায় 30 তারিখে করে দেয়। শুধু এর মধ্যে আবির সুস্থ হয়ে যাবে, তারপরেই তাদের বিয়ে দিয়ে দিবে সবাই। তখন আবিরের আম্মু উঠে রান্না করতে শুরু করে আত্মীয়দের আপ্যায়ন করার জন্য, কারণ আত্মীয়দের তো আর খালি মুখে যেতে দেওয়া যায় না। এদিকে রুমের মধ্যে নেহা আর আবির কথা বলছিল। তুমি কি ভেবেছো তুমি আমাকে এত সহজে ছেড়ে যেতে পারবে? আমি অনেক অনেক দোয়া করেছি আল্লাহর কাছে, যাতে তিনি তোমাকে সুস্থ করে আবার আমার বুকে ফিরিয়ে দেয়। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আরে কি বলো, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? তোমাকে আমি মিনিমাম 12টা বাচ্চা উপহার দিয়ে তারপরে কিছু হলে হবে, কিন্তু এর আগে আমার কিছু হচ্ছে না, বুঝতে পারছো তো? হ্যাঁ, আমি কত সিরিয়াসভাবে কথা বলতেছি, আর তুমি ইয়ার কি মস্করা করতেছো আমার সঙ্গে? আমি অনেক চিন্তার মধ্যে ছিলাম জানো। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। তোমাকে ছাড়া আমি কিভাবে বেঁচে থাকতাম বলো? আরে আমার কিছুই হবে না, তুই শুধু শুধু চিন্তা করতেছিস। তোমার দোয়া, আমার আব্বু আম্মু তাদের দোয়া আমার মাথায় ছিল, সেজন্যই তো আল্লাহ আমাকে আবার তোমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। তারা দুজনে একে অপরকে কথা দিচ্ছিল কেউ কাউকে কখনো ছেড়ে যাবে না। নেহা আর আবির অনেক কথা বলছিল, দুজন মিলে রুমের মধ্যে হাসাহাসি করছিল। এটা বাহিরে থেকে সবাই শুনছিল, শুনে তারাও হাসাহাসি করছিল।
আসলেই এই সময়টা অনেক কঠিন ছিল পুরো পরিবারের জন্যই, কিন্তু সবার দোয়াই যেন আবিরের ওপর ছিল। সেজন্য আবির এত বিপদের পরেও আবার নতুনভাবে নিজেকে ফিরে পেয়েছে। আচ্ছা, আমাদের বিয়ের কি হলো? আবার কি ডেট পিছিয়ে দিয়েছে নাকি? ডেট না পিছিয়ে কোনো উপায় আছে? তোমার অবস্থা তো এখনো স্বাভাবিক হয়নি। তুমি পুরোপুরি সুস্থ হলে তারপরে বিয়ে হবে। কিন্তু যতদূর শুনলাম এই মাসেই নাকি 30 তারিখে বিয়ে ঠিক করেছে। হায় আল্লাহ, আবার 15 দিন অপেক্ষা করতে হবে। তোমার ভাইয়ের জন্যই আমাদের মিলন হতে এত সময় নিতে হচ্ছে। কী কারণে তোমার ভাই এগুলো করলো? এখন এগুলো একটু বাদ দাও। তুমি আমাকে কতদিন হলো আদর করো না, ভুলে গেছো? আমাকে একটু আদর করো। তোমার বুকে আমাকে একটু জড়িয়ে নাও। আবির নেহার কথাই সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে কিস করতে শুরু করলো। দুজন দুজনকে অনেক আদর করছিল। আবির নেহাকে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে অনেক শান্তি পাচ্ছিল। অনেকদিন পর যেন সে শান্তির একটা নিঃশ্বাস ফেল। ভালোবাসায় দুঃখ কষ্ট সব কিছু থাকে, তবে একে অপরের প্রতি ভরসা থাকলে সে ভালোবাসা কখনোই বিফলে যায় না। বেঁচে থাকুক ভালোবাসা, এভাবেই পূর্ণতা পাক প্রত্যেকটি ভালোবাসা। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। সমাপ্ত।